ইয়েস, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হবে এবং আপনারা সবাই খুব মনোযোগের সাথে আমাদের ওই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করার আগে আমি আপনাদের কাছ থেকে আপনাদের সাথে একটু একটা খেলা খেলবো। আমরা আমাদের ক্লাস রেকর্ড করতেছি এবং আপনারা সবাই আমাদের ক্লাস মনোযোগ দিয়ে দেখতেছেন। আমি আপনাদের আরেকটু কাছে এসে বসতে চাই আপনাদের, তো আরেকটু কাছে এসে বসলাম। আপনারা নিশ্চয়ই আমাকে এখন আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন এবং দেখতেছেন, রাইট? আপনারা কেউ আজকে ক্লাসে মাইক অন করার দরকার নেই, তবে আপনি চ্যাট বক্সটা ওপেন রাখেন এবং চ্যাট বক্সটা ওপেন করেন এবং চ্যাট বক্সটা ওপেন করে আপনি চ্যাট বক্সের মাধ্যমে আমাকে মেসেজ পাঠাবেন। আমি আপনার চ্যাট বক্স দেখতেছি কে কি মেসেজ পাঠাচ্ছেন, এন্ড আপনি আমার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এবং আমরা গত দুইটা ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলো আমরা কি কি ছিল আমাদের, আমরা যদি একটা ধরেন আপনাদেরকে একটা ভিডিও বানাইতে বললাম, আপনি কি বানাইলেন, তো এটার উপর ভিডিও বানানোর দরকার নেই। আপনি ক্লাসে কি শিখছেন এগুলোর উপর কখনোই ভিডিও বানাবেন না, আমরা বলে দিব, কারণ আমরা চাই না যে আমাদের যে রিসোর্স বা আমার যে প্ল্যান, এই প্ল্যানটা মানে খুব দ্রুত ডিসক্লোজ হোক। এটা যদি ডিসক্লোজ হয় এটা বিষক্রিয়ার মতো কাজ করবে। আমাদের এই কোর্স কন্টেন্ট গুলা কেউ যদি ভিডিও রেকর্ড দেখে, কেউ যদি আমাদের কন্টেন্ট গুলা নিয়ে তার মতো করে সাজায়, বিষক্রিয়া হবে। কারণ হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো তাকে কেউ বলতে পারবে না। আমি যে কনসেপ্ট যেই কনসেপ্ট আপনার কথাগুলো বুঝতেছেন সেগুলো আপনার কেউ বুঝবেন না। সোহেল, মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে, সবাই ক্লাসে মনোযোগ থাকতে হবে 100%। আর প্রতারক গোষ্ঠীর যারা আছেন, যারা সমস্ত ধরনের সম্ভাবনা থাকার পরেও আপনার মাইক, আপনার ক্যামেরা আপনি অন করেন নাই, মানে ক্যামেরা অন করেন নাই, আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ইচ্ছা করে ক্যামেরা অন করেন নাই, এটা এক ধরনের প্রতারণা, বিশ্বাসের ঘাটতি। আপনি এটার ফল পাবেন, একটা সময় আপনি সফল হবেন না। আপনারা যদি কেউ এই কোর্স করে সফল না হন, তার মানে নিশ্চিত ধরে রাখবেন কোনো না কোনো জায়গায় আপনার প্রবলেম ছিল, কোনো না কোনো জায়গায়। আর যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে আমার প্রবলেম ছিল, অবশ্যই আমরা এটা সর্ট আউট করার চেষ্টা করবো, whether it is my problem or not। আমি দায়বদ্ধতা অবশ্যই স্বীকার করবো, এটা মানে কনসেপ্ট গুলো আস্তে আস্তে ফ্লো ওয়াইজ আপনার ক্লাস করতে থাকলে বুঝতে পারবেন। আচ্ছা, কারেন্ট নাই, ক্যামেরা অফ রাখছেন, ইটস নট এ বিগ ডিল, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে একটু আজকে রিমাইন্ড করবো, আমরা প্রত্যেকটা ক্লাসে এইভাবে রিমাইন্ড করার চেষ্টা করবো যাতে করে আমরা ভুলে না যাই। এবং আমাকে খুব দ্রুত কথা বলতে হবে, কারণ অনেকগুলো কথা আপনাকে বলতে হবে খুব অল্প সময়ের মধ্যে। আমি আশা করি যদি মনোযোগ দিয়ে আপনি উঠে বসে আমার কথা শুনেন তাহলে আপনি জীবনে ঘুমাবেন না। আর যদি শুয়ে বসে থেকে আমার কথা শুনেন ঘুমিয়ে যেতে পারেন, প্রবলেম হতে পারে। প্লিজ এটা কেউ করবেন না, কারণ আমি চাই এখানে আপনারা সবাই শতভাগ শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমরা গত ক্লাসে প্রথম আমরা জেনেছি যে অ্যাকশন ওয়ার্ড এবং অ্যাকশন ওয়ার্ডের 4টা ফর্ম, এবং এই 4টা ফর্ম যখন আমরা লিখতে গেছি তখন আমরা দেখছি অসংখ্য অ্যাকশন ওয়ার্ড এবং 4টা ফর্ম আছে। তো আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাকশন ওয়ার্ড গুলোকে দুভাগে ভাগ করে ফেলেছি, একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব যেগুলা, সেগুলোর সাথে ডি এবং ইডি যোগ করলে এগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা যায়, রাইট? আর ইরেগুলার ভার্ব গুলা বানান চেঞ্জ হয়ে যায়, ইরেগুলার ভার্ব গুলার বানান চেঞ্জ হয়ে যায়। এই কারণে ইরেগুলার ভার্ব গুলার বানান চেঞ্জ হয়ে যায়। এই কারণে ইরেগুলার ভার্ব গুলা খুবই অল্প সংখ্যক। এগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের অটোমেটিক রেগুলার ভার্ব গুলা প্র্যাকটিস করা হয়ে যাবে। আপনাদেরকে আজকে ছোট্ট আরেকটু ইনফরমেশন বেশি দিব আজকে, সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে সি লেভেল শব্দটা কিন্তু নিয়ে আপনারা অনেকে পোস্ট করছেন, আমি দেখছি, এবং অ্যামেজিং, আপনারা সবাই নিজেদের মতো করে চেষ্টা করতেছেন। আর যারা কোনো পোস্ট করতেছে না তাদেরকেও আমরা পয়েন্টে নিচ্ছি, খেয়ালে রাখতেছি, কিন্তু তারপরেও তাদেরকে আমরা এখানে অলরেডি অযোগ্য হয়ে গেছেন এই ক্লাসের, তাদেরকে এই ক্লাস থেকে বের করে দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু তারপরেও তাদেরকে এই ক্লাসে রাখতেছি আমাদের বিজ্ঞাপনের উদ্দেশ্যে। মনে করেন ব্যর্থ হয়েও আপনি এখান থেকে কোন রকম কি হচ্ছে এটা দেখে জানার পরে একটা সময় আপনার বিবেক আপনাকে বলবে ওই পথটা ছাড়া তোর আর কোনো পথ নাই, সো ওইখানেই ফিরে আয়। এরকম অনেক স্টুডেন্ট আছে, এটাও জীবনের একটা এক্সপিরিয়েন্স, যে মানে আমি জানি যে সে আর ক্লাসগুলো করে কোনো লাভ হবে না, সে সামনে আগাইতে পারবে না, কিন্তু তারপরেও সে ক্লাসগুলো করতে চাচ্ছে, সে ভাবতেছে সে পারবে। একটা সময় সে আবার নিজেকে ব্যর্থ হিসেবে খুঁজে পাইছে, পরে আবার সে শুরু করতে চাইছে যে আমাকে আবার শুরু করতে হবে, আবার সুন্দরভাবে। দ্যাট ইজ রিয়েলি অ্যানাদার ফ্যাক্ট। আজকে আরেকটা বিষয় যেটা দিব সেটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। আপনারা কিন্তু আমি বলছিলাম 50 থেকে 75টা, কিন্তু আপনারা যখন খুঁজতে গেছেন তখন দেখছেন যে এখানে 100টা আছে, অনেক জায়গায় 150টা আছে, অনেক আরো বেশি আছে, রাইট? হ্যাঁ, এটা নিয়ে আপনারা কেউ আমাকে কোনো ব্যক্তিগত মেসেজ পাঠান নাই বা আমাদের গ্রুপেও কেউ কিছু লিখেন নাই। আমি চিন্তা করতেছি আপনারা আসলে একটু মানে আপনাদের চাইতে আরেকটু স্ট্যান্ডার্ড স্টুডেন্ট পাইলে আরো ভালো হইতো। বাট যেহেতু আপনারা
মানে আপনাদের এটা কোনো ভয় লাগে নাই? আপনি আমার কথার সাথে তো এখানে একটা দ্বিমত পাইছেন, আপনার তো একটা প্রশ্ন হওয়া উচিত ছিল, স্যার আপনি বলছেন 50 থেকে 75টা, অথবা ধরে নিলাম 100টা, আচ্ছা 150টা হইলেও একটা কথা ছিল, কিন্তু এখন তো দেখি 400-500 অথবা আরো বেশি, অথবা একটু কম, কিন্তু আপনার কথার চাইতে বেশি, আপনার কথার চাইতে বেশি আছে। আর আপনি তো বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আপনি দেখি এত বড় বড় মাতবরি করে ক্লাস শুরু করলেন, এখন আপনার কথার সাথে তো কাজের মিল পাইনো। এরকম কেউ কথা আমাকে কেউ কোনো মেসেজ দেন নাই, কোনো সমস্যা নাই, যদি দিতেন তাহলে তার জন্য উত্তর রেডি ছিল। সেই উত্তরটা হচ্ছে, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, ইরেগুলার ভার্ব গুলা, ছোট ছোট যে শব্দগুলা, যেমন সি, কাম, তারপরে হচ্ছে কাস্ট, তাহলে সি, কাম, কাস্ট, এই ধরনের যে শব্দগুলো আছে, কাট, সেট, বুঝতে পারছেন? এই যে এক সিলেবেলের যে শব্দগুলো আছে, এই এক সিলেবেলের শব্দগুলা প্র্যাকটিস করলেই আপনার ইরেগুলার ভার্ব সবগুলা প্র্যাকটিস করা হয়ে যাবে। আরেকটা জাদু দেখালাম আজকে। ওয়ান সিলেবেলের যে শব্দগুলা আছে ইরেগুলার ভার্বের মধ্যে, ওগুলা প্র্যাকটিস করলেই অটোমেটিক অন্যগুলা হয়ে যাবে। কিভাবে? আচ্ছা, আপনি যদি কাম শব্দটা শিখে রাখেন, কাম, কেম, কাম, এবার যদি আপনার কাছে নতুন শব্দ আছে, ধরেন আপনার কাছে যদি নতুন শব্দ আছে যে ওভারকাম, সেম, কিভাবে সহজ করে বলা যায়, কিভাবে সহজ করে বলা যায়, কথাটা বুঝাইতে চাইতেছি হচ্ছে যে ইরেগুলার ভার্বের, মানে ইরেগুলার ভার্বের যে ওয়ান সিলেবেলের যে শব্দগুলা, এই শব্দগুলা বড় বড় শব্দের শুরুতে অথবা শেষে আছে থাকে। তার মানে দ্য মেইন পার্ট অফ ইরেগুলার ভার্ব, এটা কোনো না কোনো ভাবে আপনারা আমাদের ক্লাসের লিংক কারোর সাথে শেয়ার করতেছেন, আমি ড্যাম শিওর তন্নি নামে একজন ক্লাসে যুক্ত হয়েছে, আমি মেয়েটাকে চিনি না, জানি না, এই মেয়েটার সাথে কথা বলতে চাই। দ্বিতীয় হচ্ছে মাই সার্ভিস নামে এখন আরেকটা ছেলে অথবা কেউ একজন ওয়েটিং লিস্টে আছে। হু আর দে? ক্লাসের লিংক কারোর সাথে শেয়ার করেন না, আপনি মনে করতেছেন তার উপকার করতেছেন, আসলে তার কোনো উপকার হচ্ছে না। সে আমার তরমুজের মতো চেহারাটা দেখবে, পাঙ্গি খাবে, আর কিচ্ছু করতে পারবে না। মানে কিছু জিনিস শিখবে, বুঝবে যে ক্লাসে মজা করতেছে, এটা আলোচনা করতেছে, কিন্তু এগুলো ছাড়া কোনো লাভ হবে না। প্লিজ আপনি এই কাজটা করেন, এটা এক ধরনের প্রতারণা। এই যে কথা বলার সাথে সাথে এতক্ষণ সে ওয়েডিং লিস্টে ছিল, এখন বাদ হয়ে গেছে মাই সার্ভিস। যাই হোক, খুবই বিব্রতকর এই জিনিসগুলা, খুবই বিব্রতকর। আপনারা কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন অ্যান্সারটা লিখবেন গট ইট, চ্যাট বক্সে লিখবেন গট ইট, এটা লিখবেন সবাই। আজকে কিছু উল্টাপাল্টা নাম দেখছি, ইয়েস, অনেকে উল্টাপাল্টা যুক্ত হয়েছে আমাদের ক্লাসের মধ্যে, ভাইরাল হয়ে যেতেছি তো আমরা, এই কারণে আমাদের দেশে প্রধানমন্ত্রী আর কদিন পরে চেষ্টা করবে, হাসান তুমি ক্লাসে কি বলো একটু দেখি শুনি, বলবেন যে কথাগুলো বলে। আচ্ছা ঠিক আছে, আপনার ইংরেজি শিখা দিব, আমেরিকায় যায় কেমন ভিক্ষা করতে হয় সহজ নিয়ম জানে নিয়ে, ইংলিশ ভালো না হইলে প্রধানমন্ত্রী হিসেবে আপনারা ভিক্ষাও দিবে না। আল্লাহ, ক্লাস রেকর্ড হচ্ছে, ওয়েলকাম, আমাকে জেলে নিন, ফাঁসি দিন। শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ, এখানে অনেকে আওয়ামী লীগের আছে, আমি রিয়েলি সরি, আমি মজা করতেছি, আমার বন্ধু বান্ধব আছে, আমি সরি, আমি সরি, আমি মজা করলাম একটু। মানে দেখেন, এবার একটু তাদের পক্ষে কথা বলি। শেখ হাসিনাকে স্বয়ং আল্লাহই প্রধানমন্ত্রিত্ব দিচ্ছে, দ্যাটস ভেরি ট্রু। কারণ কোরআন হাদিস গবেষণা করলে আপনারা আরেকটা তথ্য পাবেন, সেই তথ্যটা হচ্ছে যেই জাতি যেমন সেই জাতির কর্তা তেমন হয়, এটা স্বয়ং ইসলামের কথা। যেমন ফেরাউন, জাত যেরকম, জাতি যেরকম, সেটার শাসক আল্লাহ সেরকম করে। অতএব জাতিগতভাবে তওবা না করা পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বলেন সবাই ঠিক? আওয়ামী লীগের তারা খুশি হন প্লিজ। আমি আওয়ামী লীগের, এটা কিন্তু ডাহা সত্য কথা। দেখেন আমি এর আগে যেটা বলছি সেটাও সত্য কথা, এটা যেটা বলছি সেটাও সত্য কথা, একদম 100%। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। ইফ ইউ ডু বিলিভ দিস, ইউ হ্যাভ টু বিলিভ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহই ক্ষমতা দিচ্ছে। যদি আপনার এই বিশ্বাসে কোনো সমস্যা থাকে, প্রবলেম হবে। সো আপনাকে এগুলো মানতেই হবে, কিছু করার নেই। অনেকেই ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেকে মেসেজ পাঠিয়েছেন, তো আপনারা বুঝতে পারছেন। গট ইট। ছোট 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 শব্দের
যে সি লেভেল গুলা, সেই সি লেভেল গুলার উপর এখন আমরা ছোট্ট একটা প্র্যাকটিস করবো, এবং আমি বিশ্বাস করি আপনারা কেউ বিরক্ত হবেন না। এবং আপনারা যদি কেউ পারেন, চ্যাট বক্সে আপনারা রেডি থাকার কথা, এবং চ্যাট বক্স অনুযায়ী আপনারা আমাকে বলার কথা যে আপনি সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন, কারণ আপনারা কিছুক্ষণের মধ্যে স্ক্রিন দেখবেন এবং স্ক্রিনের মধ্যে আপনাকে কিছু শব্দ দেওয়া হবে, এবং এই শব্দগুলা আপনি খুব সুন্দরভাবে চ্যাট বক্সে যদি দ্রুত লিখতে পারেন তো লিখবেন। আর যদি কেউ চান যে আমি আসলে চ্যাট বক্সে এত তাড়াতাড়ি টাইপ করতে পারি না, আমি আমার সাউন্ডে কোনো প্রবলেম নাই, আমি লিখতে চাচ্ছি, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। আমি বিশ্বাস করি যে আমার ক্যামেরাটা যদি অফ থাকে, ইউ ডু নট হ্যাভ এনি প্রবলেম। আমার ক্লাসটা নিতে একটু সুবিধা হবে, কারণ আপনাদের ক্যামেরাটা আপনাদের অবস্থা দেখতে হবে আমার, কে নকল করতেছে, কে চেহারা দেখাচ্ছে, আর কে ক্যামেরা অফ করতেছে, কে কিভাবে অ্যান্সার করার চেষ্টা করতেছে, সেটা আমরা দেখবো। প্র্যাকটিস সেশন আমরা শুরু করব আজকের ক্লাসে। আমরা প্র্যাকটিক্যালি কাজ করব একটু ভালো আইডিয়া নেওয়ার জন্য আর একটু কনসেপ্ট নেওয়ার জন্য, কারণ আমাদের আইডিয়া তো ক্লিয়ার, আমরা তো অলরেডি বুঝতে পারছি যে অ্যাকশন ওয়ার্ডের 4টা ফর্ম আছে। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে 3টা, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারিজ। টু বি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, হ্যাভিং। মডাল অক্সিলারিজ গুলো ছিল হচ্ছে ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাড টু, ought to, had to. সো যারা খুব ভালোভাবে লিখছেন তারা আমার কথা একদম আমার কথার সাথে তাল মিলিয়ে বলতে পারছেন। যারা বলতে পারেন নাই, তার মানে হচ্ছে আপনার প্র্যাকটিসের প্রবলেম, আপনার আরো বেশি প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আপনার জন্য তো আমরা সবাই থেমে থাকবো না, আমরা সবাই একই হালতে চলতে থাকবো, যে যতক্ষণ পারি, যেভাবে পারি, মনে মনে পারি, ঘুমের মধ্যেও স্বপ্ন দেখবেন অনেক সময় ইংলিশে প্র্যাকটিস করতেছেন, তাহলে তো আরো ভালো, আপনি মানে অনেক বেশি ডেভেলপ হবে আপনার। যদি আপনি কখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে আপনি অ্যাকশন ওয়ার্ড প্র্যাকটিস করতেছেন, তার মানে হচ্ছে আই অ্যাম লুকিং ফর ইউ, আপনার জন্য আমি খুঁজতেছি। কারণ কি পরিমাণ মানে প্র্যাকটিস, মনোনিবেশ থাকলে পরে ঘুমের মধ্যে আপনার কাছে চলে আসবো আমি, মানে তার মানে হচ্ছে আমার আর আপনার মধ্যে এ ভেরি গুড বন্ডেজ, এটা হবে। আপনারা সবাই চ্যাট বক্সের মধ্যে লিখবেন। আমার পিসি সাউন্ড আসছে, আমি ক্লাসটা লিভ নিয়ে এখনই জয়েন হচ্ছি, প্লিজ অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ পাচ্ছি, আর ক্লাসের সময়গুলো এই কারণে দেরি হচ্ছে। যাই হোক, আমরা একটু ধৈর্যের সাথে সহ্য করলাম, নাকি সহ্যের সাথে ধৈর্য ধরলাম। আচ্ছা, এই ফাঁকে আপনারা যারা সবাই কাজ করবেন, অ্যাকশন ওয়ার্ড আমি আজকে 5টা অ্যাকশন ওয়ার্ড দিব, 5টার মধ্যে সবাই সত্য কথা বলবেন, কার কয়টা হয়েছে। প্রয়োজনে আপনি চ্যাট বক্স বাদ দেন, চ্যাট বক্স লেখার দরকার নাই। আপনার নিজের উন্নতির জন্য আপনি প্রয়োজনে ভিডিও পজ, মানে যারা রেকর্ড দেখবেন তারা ভিডিও পজ করে হলো এই কাজটা খাতায় করে নেবেন। ধরেন আমি দেওয়ার সাথে সাথে আপনি খাতার মধ্যে 4টা ফর্ম লিখবেন, লেখার পর আমি 4টা ফর্মের অ্যান্সার এখানে বলে দিব। সত্যভাবেই আপনি নিজেকে নিজে প্রকাশ করবেন আমার কাছে। আপনার যদি 5টায় 5টা হয়, আপনি বলবেন আমার 5টায় 5টা হয়েছে। কোনো একটা বিন্দু পরিমাণ ভুলও যদি হয়, তার মানে এটা ভুল, এটা মানতে হবে আপনাকে। মানে ধরেন যদি লাইভ ক্লাস না হয়ে যদি সামনাসামনি ক্লাস হইতো, আমি আমার পকেট থেকে 500 টাকার একটা কচকচে নতুন নোট আজকে রেডি করে রাখতাম আপনাদের জন্য, অথবা 500 টাকার একটা বান্ডিল ব্যাংকারকে বলেই আমি নিয়ে আসতাম নতুন, যে 5টায় 5টা পারবে সে 500 টাকার বান্ডেলটা পাবে। মানে এটা কিন্তু লাইভ ক্লাস, যারা আমার স্টুডেন্ট তারা কিন্তু জানে আমি ক্লাসের মধ্যে এভাবে ঘোষণা দিই। টাকা দেই কি দেই না সেটা পরের বিষয়, কিন্তু জিততে তো হবে আপনাকে, এরপর আপনি টাকাটা নিতে হবে। এখন আপনি কিভাবে জিতবেন, আমি 5টা শব্দ দিব, যদি কারো 5টায় 5টা হয় তাহলে 500 টাকা আপনার জন্য বরাদ্দ। আমাদের গেট টুগেদার পার্টি যেদিন হবে সেদিন আমরা অবশ্যই, মানে আমাকে বলবেন যে আপনি এই পুরস্কারটা পান, আমি চেষ্টা করব। কিন্তু কেউ 2 নাম্বারই করতে পারবেন না। কারো খাতায় যদি ওভার রাইটিং পাওয়া যায়, এটা ভুল, কাটাকাটি করছেন, ভুল, কোনো একটা বানান ভুল হয়েছে, মানে ধরেন 4টাই ঠিক আছে আপনি ধরতে পারছেন, কিন্তু আপনি আইএনজি বানান করতে ভুল করছেন, এটা ভুল, এটা মানতে হবে। আপনি ই দেন নাই, শুধু ই দেন নাই, কিন্তু আপনি জানতেন যে এখানে ই হবে, ভুল, মানতে হবে। মানে যেটা ভুল সেটা ভুল। পারফেক্টলি আপনাকে 5টায় 5টা পারতে হবে। আমি প্রথম শব্দটা দিচ্ছি FLOW, ফ্লো। এরপরে শব্দটা দিলাম হচ্ছে DRIVE, ড্রাইভ। এরপরের শব্দটা দিলাম হচ্ছে WRITE, রাইট। এরপরের শব্দটা দিলাম হচ্ছে PLAY, প্লে। এরপরের শব্দটা দিলাম হচ্ছে DRINK, ড্রিঙ্ক। এই 5টা শব্দ যে পারবেন সে খাতায় লিখবেন, আপনারা অবশ্যই খাতায় লিখে আমাকে দেখাবেন, এবং এরপর আমরা এটার অ্যান্সারগুলো অবশ্যই আপনাকে বলে দেব, এবং আমরা যথাসাধ্য আপনাকে বোঝানোর চেষ্টা করব whether I am right or you are wrong। আমরা এখন আমাদের এই ক্লাসের মানে এই অ্যান্সারগুলো আমরা বলে দিচ্ছি। অ্যান্সারগুলো ফ্লো এর 5 ফর্ম হচ্ছে FLOWED, ফ্লোড।
হাসতেছি কেন বলেন তো? এই যে মাথায় হাত দিছে অনেকে, অনেকে ফ্লোটারে ফ্লাই এর সাথে মিলা, তালে তাল মিলা লেখছে ফ্লো, ফ্লিউ, ফ্লো। ফ্লো, ইট ইজ নট অ্যান ইরেগুলার ভার্ব, এটা ইরেগুলার ভার্ব না। তাহলে দেখেন এই ক্লাসে যারা আছেন তাদের অর্ধেক কিন্তু ঝরে গেছেন, আমার আমার কোনো জরিমানা পড়ে নাই, আপনি প্রথমটাই ভুল করে ফেলছেন। মানে প্রথম ট্র্যাপে আপনি ইউ গট অ্যান উস্টার, আমি লিখেই নাই, আমার মাথায় আসে নাই। আচ্ছা, তাহলে ফ্লো, এরপরটা হচ্ছে ফ্লোড, এটার সাথে ইডি যুক্ত হইছে। আচ্ছা, এরপর হচ্ছে এফ এল ও ডব্লিউ ইডি, ফ্লোড। আপনারা জানেন তো ফ্লোড শব্দের অর্থ কি? ফ্লো, এরপর হচ্ছে এফ এল ও ডব্লিউ আই এন জি, ফ্লো। কেউ যদি ভুল করে প্লিজ তাকে বকাঝকা করা যাবে না, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই ভুলটা আসলে একসেপ্টেড ভুল। কারণ হচ্ছে আপনারা তো গড বাঁধা এতদিন শুধু 2টা ক্লাস আপনারা শুধু শুনছেন, আজকে ক্লাস থেকে প্র্যাকটিস করছেন। তার মানে আমি আপনাদেরকে যা যা টেস্ট করার ওই প্রথম 2টা ক্লাসে আপনাদের প্রাইমারি পাস করাই দিছি। এখন আপনারা হাই স্কুলে উঠছেন এবং এখন আপনাদের ব্রেইন ইন্টেলেকচুয়াল ইন্টেলিজিবিলিটি বাড়াইতে হবে, আপনার ব্রেইনটাকে টেস্ট করতে হবে। সো আমি আপনার ব্রেইনটাকে একটু নার্চার করব এইভাবে বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে। তো প্রথম নার্চারটা হচ্ছে আপনাকে আরো সচেতন হতে হবে, আপনি বুঝতে পারতেছেন। তাহলে ফ্লো, ফ্লোড, ফ্লোড, ফ্লোয়িং। ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, এটা বোঝায়। ড্রাইভ এর পাঁচ ফর্ম হচ্ছে ড্রাইভড, ডি আর আই ভি ই ডি। সোহেল, মির্জা সোহেল মাথা নাড়ায় বলতেছে ইয়েস ইয়েস ইয়েস। আরে আহমদ, ডি আর ও ভি ই, ড্রোভ। ড্রাইভ এর পাঁচ ফর্ম কি হবে? ড্রোভ, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। এরপরে হচ্ছে ড্রাইভিং, ডি আর আই ভি আই এন জি, ড্রাইভিং। তো ড্রাইভের সাথে যারা ইডি যোগ করছেন তার মানে হচ্ছে আপনি আসলে জানতেন না, ভুল করে ফেলছেন। আমরা কিন্তু জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো এরকম প্র্যাকটিস করতে করতে শিখে ফেলি, আমাদের অনেক সময় মাথায় ক্যাচ হয়ে যায়, বা অন্য একজন ভুল করছে তারটা দেখে আমার মাথায় সেট হয়ে গেছে, এটা আমার সারা জীবন মনে আছে। বুঝতে পারছেন কথাটা? তো আপনারা চেষ্টা করবেন, ভয় পাওয়ার কিছু নাই, যাদের ভুল হচ্ছে কোনো সমস্যা নেই, মানে ভুল থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে শিখতে পারবো। এরপর হচ্ছে রাইট, রাইটের পাঁচ ফর্ম হচ্ছে রোড, ডব্লিউ আর ও টি ই। অনেকে এটাকে ডাব্লিউ উচ্চারণ করে, প্লিজ এটাকে ডাব্লিউ উচ্চারণ করেন না, ইটস নট ডাব্লিউ, এটা হচ্ছে ডাবল ইউ, মানে ইউটাকে দুইবার লেখা হয়েছে, ডাবল ইউ। তো ডব্লিউ 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 ডব্লিউ, এই যে ডব্লিউ ডব্লিউ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে গেলে এটা ডাব্লিউ হয়ে যায় আমাদের দেশে, বাট এটাকে ডাব্লিউ বলবেন না, ডব্লিউ 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 ডব্লিউ, তাড়াতাড়ি বলবেন ডব্লিউ। বুঝতে পারছেন? তাহলে ডব্লিউ আর ও টি ই, রোড, রাইট, রোড, এরপর হচ্ছে রিটেন, ডব্লিউ আর আই ডাবল টি ই এন, রিটেন। রিটেনে, রিটেন, ডব্লিউ আর আই ডাবল টি এন, রিটেন। আচ্ছা, এরপর হচ্ছে রাইটিং, ডব্লিউ আর আই টি আই এন জি, রাইটিং। এখানে কে কি ভুল করছেন একটু বলে দিচ্ছি প্লিজ। আমার কাছে জাদু আছে। এরকম জাদু মানে আপনার কার কোন জায়গা কি ভুল, এটাই যদি আমি না বুঝতে পারি, আমি কি ঘোড়ার ডিমের টিচার? এবার চিন্তা করেন আমি কি আধ্যাত্মিক লেভেলের টিচার। মানে আই ক্লেম দ্যাট আই এম দ্য বেস্ট টিচার ইন বাংলাদেশ। বাংলাদেশের বেস্ট টিচার আমি, মানে কাগজে কলমে না, কিন্তু আই ক্যান ক্লেম দ্যাট কারণ আমি ইন্টারন্যাশনাল টিচারদের সাথে কাজ করি। সো আই নো হাউ দে ক্যান প্রেডিক্ট স্টুডেন্ট। আপনারা খাতায় অনেকেই যে ভুলটা করছেন এখানে ডাবল টি দিচ্ছেন রাইটিং বানান করতে গিয়ে, তো এটা ভুল হয়ে গেছে। এই সোহেলও ভুল করছেন, মির্জা সোহেল, জিব্বা অর্ধেক হয়ে যাবে, যেভাবে জিব্বা কাউন্ট দেন আপনারা তো জিব্বা অর্ধেক করে ফেলবেন। তো এখানে ডাবল টি হবে না, আপনারা এটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখেন, সেটা হচ্ছে রাইটিং এ একটা টি, রিটেনে দুইটা টি, এভাবে মনে রাখার চেষ্টা করবেন। রাইটিং এ একটা টি, রিটেনে দুইটা টি, মনে থাকবে? নাদিম মাহমুদ লিখছে ইয়েস, আই গট ইট। হ্যাঁ, রাইট এটা সিবিসি না, রাইট এটা কি সিবিসি? আচ্ছা, এক নিঃশ্বাসে ধরেন আমি উচ্চারণ করলাম রাইট, এবার এটা কি সিবিসি কিনা? এটা তো সিবিসি না, এটা হচ্ছে আই, না আই হচ্ছে মানে ভাওয়েল, ভি সিসি, এটা ভি সিসি হয়ে গেছে, আপনি ভি সিসি কে সিবিসি বানাইছেন কেন? নো। তাহলে রাইটিং এ একটা টি, রিটেনে দুইটা টি, মনে থাকবে সবার? এটা অনেকেই ভুল করছেন। আচ্ছা, এরপর হচ্ছে প্লে, প্লে এর পাঁচ ফর্ম হচ্ছে কি? প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড। বানান অনেকেই ভুল করতে পারেন, একদম বেসিক লেভেলের স্টুডেন্ট আহমদ যারা আছেন তারা ভুল করে ফেলতে পারেন যে পি এল এ ওয়াই ই ডি, প্লেড। তো অনেকে ই না দিয়ে ডি লিখে ফেলতে পারেন, অথবা ওয়াই বাদ দিয়ে অ্যারো স্টাইল করে আই ই ডি লিখতে পারেন। আপনিও ভুল করছেন। হ্যাঁ, তো ওয়াই বাদ দিয়ে যারা আই ই ডি লিখবেন তারাও ভুল করছেন। আপনারা কি জানেন ওয়াই বাদ দিয়ে আইইডি কখন যুক্ত হয় কোন শব্দের শেষে? আমাকে 2 টাকা বিকাশ করলে আমি এটা শিখিয়ে দিব আপনাদেরকে। আপনারা না অনেকে, অনেকে আপনাদের মধ্যে তো মানে এখানে অনেকেই আছেন 2 নম্বর চোর, আসলে কি এই কোর্স ফ্রি? হ্যাঁ, তো নিশ্চয়ই কোনো ধান্দা আছে।
অনেকেই কিন্তু এরকম চিন্তা করেন ব্রেনের মধ্যে, বুঝতে পারতেছেন আমার, দেখতেছেন আপনারা নিশ্চয়ই। অনেকে চিন্তা করেন আসলে কি মানে হ্যাঁ এই কোর্স ফ্রি করাইতেছে, এটা কেমনি সম্ভব? মানে হ্যার মনে হয় কোনো ধান্দা আছে, হ্যাঁ হয় এমএলএম বিজনেস করবে, আর নাইলে কোনো না কোনো বিজনেস তো আছেই, তার কোনো না কোনো ধান্দা আছে। তো আমার কোনো না কোনো ধান্দার মধ্যে একটা মানে একটা ধান্দা, অত্যাবশ্যকীয় ধান্দা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন আমি এরকম বিজ্ঞাপন দিব যে মানে এই যে ওয়াই এর পরিবর্তে কখন আইইডি হবে এটা জানতে হলে 2 টাকা বিকাশ করুন। যারা যারা 2 টাকা বিকাশ করবে তাদেরকে অ্যান্সার বলে দিব। বলে দিচ্ছি আপনাদেরকে, ওয়াই এর পরিবর্তে আইইডি কখন হয়, যখন এই ওয়াই এর আগে কোনো ভাওয়েল থাকে না। বুঝতে পারছেন? এটা ছাড়াও আরেকটা নিয়ম আছে, আমরা এটা পরবর্তীতে আলোচনা করব। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে ওয়াই এর সাথে আইইডি কখন যুক্ত হয়, পি এ ওয়াই, এবার এটা আইইডি হবে। তো প্লেইড এর ক্ষেত্রে এটা হবে না, পি এল এ ওয়াই ই ডি, প্লেইড এটাই হবে, এটা এটা জেনে রাখেন। এরপর এটার সাথে আইডি যোগ করলে কি হবে, আইএনজি, প্লেইন। এরপরে ড্রিঙ্ক, এই ড্রিঙ্কের 4টা ফর্ম তাহমিদের কাছ থেকে শুনতে চাচ্ছি। তাহমিদ কি আছে? তাহমিদ কি মাইক অন করতে পারবেন? কোথায় ছেলেটা হারিয়ে গেল আমার চোখের সামনে থেকে? Give me a second please. তাহমিদ, আপনি আপনার মাইক অন করতে পারবেন এখন? তাহমিদ আছেন? জি জি আছি আমি। হ্যাঁ তাহমিদ, আপনি ড্রিঙ্কের 4টা ফর্ম কি কি লিখছেন একটু বলেন। ড্রিঙ্ক, ড্রিঙ্ক, বানান করেন, ড্রিঙ্ক, বানান করেন, ডি ড্রিঙ্ক, বানান করেন। ডি আর এ এন কে, ভেরি গুড, ড্রিঙ্ক। এরপর আর ইউ ডি আর ইউ এন কে, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক। এরপর হচ্ছে ড্রিঙ্কিং, ই আর কে আই এন জি। হ্যাঁ ড্রিঙ্কিং। আচ্ছা এখন তাহমিদ একটা জিনিস দেখেন, এমন অনেক শব্দ পাবেন যে শব্দের এই যে শব্দের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে শুধু এ আর ইউ পার্থক্য। যেমন এরকম আরেকটা শব্দ আছে, যেমন ধরেন সুইম, এস এস ডাব্লিউ আই এম, সুইম। তো এই সুইমের মধ্যে আপনি দেখবেন হচ্ছে এস ডাব্লিউ এ এম, সোয়াম। এরপরটা হচ্ছে এস ডাব্লিউ ইউ এম, সোয়াম। এরপরটা হচ্ছে সুইমিং, এস ডাব্লিউ ডাবল এম আই এন জি, সুইমিং। ঠিক আছে, বুঝতেছেন তাহমিদ? জি জি। তাহমিদ দেখেন এরকম আরেকটা শব্দ আছে, আমি লিখি সিং। সিং এর পাস্ট ফর্ম হচ্ছে এস এ এন জি, স্যাং। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এস ইউ এন জি, সাং। এরপরটা হচ্ছে এস আই এন জি আই এন জি, সিং। বুঝতেছেন তাহমিদ? জি। আচ্ছা এবার দেখেন তাহমিদ, আপনাকে একটা একটা মানে এই ভুলগুলা যাতে মানে আনকনসিয়াসলি অনেক সময় আমাদের অনেক ভুল হয়ে যায়, সেটাও যাতে না হয় সেটার একটা ট্রিক্স আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু খেয়াল করেন। সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার মধ্যে কোন লেটারটা আগে, এ না ইউ? এ। যেটা আগে সেটা আগে বসবে, যেটা পরে সেটা পরে বসবে, মনে থাকবে? জি। তাহলে V1 V2 এর ক্ষেত্রে এ, তাহলে এখানে অনেক সময় অনেকে যদি কনফিউজড হয়ে যায়, সে যাতে কনফিউজ না হয় আমরা বলে দিলাম যে এখানে এ যেহেতু সবার আগে লেটার, আগে এ আসবে এরপরে ইউ হবে। তাহলে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, সোয়াম, সোয়াম, স্যাং, সাং, সেম জিনিস, মনে থাকবে? আচ্ছা ভেরি গুড। এখন আপনারা সবাই আমাকে চ্যাট বক্সের মধ্যে অ্যানসার করবেন আপনাদের ওই 5টা। তাহমিদ আপনার কি বাকি সবগুলো হইছে? হইছে আরো 3টা। আরো 3টা ভুল হয়েছে, কোনটা কোনটা তাহমিদ? ভুল হইছে প্রথমটা। রাজিয়া সুলতানা লিখছে 5টা হইছে। আচ্ছা আমার না একটা কথা বলতে ভুলে গেছিলাম, টিচাররা এই চ্যালেঞ্জের অংশ না। ওনার 5টা হইছে, কার 5টা হইছে আমরা অবশ্যই তাকে পুরস্কার দিব। শিলা আক্তার লিখছে 5টা হইছে, আমার বিশ্বাস হয় না, মিথ্যা কথা, আমার বিশ্বাস হয় না, ওরা মিথ্যা বলছে। যাদের রিয়াসাদ হাসতেছেন কেন? রিয়াসাদ হাসতেছেন, 5টা হইছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, খেলাটা বাতিল হয়ে গেছে, মানে এই খেলাটা আসলে বাতিল খেলা হয়েছে হিসেবে গণ্য করা হইলো, কারণ হচ্ছে 2 3 4 জন লিখছে 5টা হইছে। যেই ভুলটা হয়ে গেছে সেটা হচ্ছে আমি অ্যানসার গুলা বলার আগে জানা উচিত ছিল কে কে 5টা ক্লেম করেন, কারণ এমন হইতে পারে যে আপনার কোনো না কোনো জায়গায় ভুল হইছে, আপনি স্বীকার করতেছেন না। তো আপনি মানে ভয় পাওয়ার তো কিছু নাই, আপনি যদি 5টা পারেন, আপনার যদি কনফিডেন্ট থাকে, আবার যদি আমি নেই খেলা, মানে খেলাটা বাতিল হয়ে গেছে, ফাইনাল খেলা, এটা খুব সুন্দরভাবে হয়েছে, কিন্তু এটা মানে একটা ঝামেলা হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আবারও আপনি খেলতে চাইবেন, যতবারই হয়, আপনি যে পারে সে সবসময় পারে। এখন আমি আবার দিচ্ছি আপনাদেরকে, আপনারা আবার করার চেষ্টা করবেন, ঠিক আছে?
ফাইন, আবার 5টা দিচ্ছি, এবার খেয়াল করেন। এবার কিন্তু আমি অ্যান্সার বলার আগে আপনাদের কাছ থেকে জেনে নিব কার কার 5টা হয়েছে বলে ক্লেম করব, মনে থাকে যাতে। ওয়েল ফাইন, আমি আবার দিচ্ছি 5টা শব্দ, একটু খেয়াল করবেন সবাই। PLUCK, প্লাক। আচ্ছা, এই শব্দটা দেখে আরে রাজু চেহারা টেহারা ভস্কা ফেলছে, তার মানে এই শব্দটা তার কাছে পরিচিত না, কোনো সমস্যা নেই। আমি মানে আমরা আমরা খুব সুন্দর এবং ইজি শব্দ দেওয়ার চেষ্টা করব। লিখেন, ধরেন একটা শব্দ লিখবেন হচ্ছে ভাবতে দিবেন CRY, ক্রাই। এরপরটা লিখবেন FIGST, ফাইট। এরপরটা লিখবেন হচ্ছে SEEK, সিক। এরপরটা লিখবেন FIND, ফাইন্ড। এরপরটা লিখবেন হচ্ছে এরপরটা লিখবেন হচ্ছে SAW, সল্ভ। 1 2 3 4 5, 5টা শব্দ দেখে কে কে পারেন। 5টা শব্দ সবাই করবেন যদি আপনার অ্যান্সার গুলো হয়। যারা রেকর্ড দেখবেন তারা অবশ্যই এটা পজ করে নেবেন, এরপর আপনার অ্যান্সার গুলো করে এরপর বাকি অংশ দেখবেন। রহমতুল্লাহ বলেন। আব্দুল্লাহ মামুন, আমি খাতা দেখছি। রহমতুল্লাহ বলেন। Cry, cried, cried, crying. Fight, fought, fought, fighting. Find, found, finding. Saw, sawed, sawing. Seek, sought, seeking. আচ্ছা, সিকটা সবাই লাস্টে লেখছেন কেন? স্যার আমি এটা মানে সবার শেষে পারতাম, মানে কনফিউশন ছিল, আমি শেষে লিখছি। দেখে দেখে লেখছেন, তাহলে না আপনার স্যার, অ্যান্সার বাদ দিন। আপনি তো প্রশ্ন ধরনি মানে সিরিয়ালি চেঞ্জ করে ফেলছেন। স্যার আমি আচ্ছা, সুলতানা বলেন সবগুলো কি কি লিখছেন? Cry, Yes. cry, cried, cried, crying. Fight, fought, fighting. একটু দাঁড়ান, আমি লিখি আর আপনি বলেন। হ্যাঁ, CRY, ক্রাই, CRIED, ক্রাইড। এরপর হচ্ছে CRIED, ক্রাইড। এরপর হচ্ছে CRYING, ক্রাইং। এরপর হচ্ছে ফাইট, ফাইটের হচ্ছে FOUGST, ফট। বানান ঠিক আছে? জি। FOUGST, ফট। এরপর হচ্ছে ফাইটিং, FIGHTING, ফাইটিং। এরপর হচ্ছে কি? সিক। সিকের পাস্ট ফর্ম Sick. সিক, SEEKED, সিক। জি। একবারে সিককে দিবেন, হয় নাই, আপনারটা ভুলেছে। আল্লাহ বাঁচাইছে আমাকে। এটা শর্ট হবে, শর্ট। স্যার এটা হয় নাই। সিক এর পাশ হয় নাই, যারা বলতে পারছে কিভাবে শিওর? আপনারা রেফারেন্স দিতে পারবেন? কোনো Sick হবে, sick. স্যার এটা আমি পড়ছি, বুঝতে আছে। রেফারেন্স দিতে পারবেন? রেফারেন্স মানে দেখাইতে পারবেন এটা কোন জায়গা আছে? যে ওই যে আপনি ভিডিও একটা দিবেন না স্যার, হ্যাঁ, ওটার মধ্যে আপনি একটা ভিডিও দিছিলেন না সবাই ওটার হোয়াটসঅ্যাপে, মধ্যে লেখা ছিল। বা আপনারা যে প্র্যাকটিস করছেন ওখান থেকে দেখে দেখে তাড়াতাড়ি অ্যানসারগুলো লিখে ফেলছেন। আই লাইক ইট। আর আমরা তো দেখে লিখি, আমরা তো আগে পড়ে নিছি, তারপর লিখছি। রহমতুল্লাহ, আপনার জন্য পুরস্কার থাকবে। যাক, আমি আপনাকে একটা পুরস্কার দেব। আমাদের গেট টুগেদার আপনি আসলে অবশ্যই আমাকে মনে করে দিবেন। সিক এর পাঁচ ফর্ম হবে হচ্ছে SOUGST, সল্ট। সিক, শর্ট সল্ট, SOUGST, সল্ট। এরপরটা হচ্ছে সিকিং, SEEKING, সিকিং। সিক, সল্ট, সিকিং। শিখে নিলাম আমরা। যারা জানতাম না তারা শিখলাম, আর যারা জানতাম তারা বানানটা ঠিক আছে কিনা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে? টিচার বলে যে একটা ব্যাপার ছিল সেটা থেকে রিলিজ পাওয়া গেল। ইয়েস, আবার বলেন, মাইকটা অন করে আবার কথা বলেন। যাদের মাইকের সমস্যা তাদের প্রবলেম। সবাই মাইক অন করার দরকার নাই, যে কথা বলতে চেয়েছেন সে কথা বলবেন। বললাম যে এতক্ষণ টিচার বলে যে একটা ব্যাপার ছিল সেটা থেকে রিলিজ পাওয়া গেল। ঠিক আছে, যাক, আপনারা শিখে দিতে পারছি। আপনি আমার স্টুডেন্ট হইলেন, এই মাত্র একটা জিনিস শিখলেন। সিক এর পাশে হচ্ছে সল্ট। সিক, সল্ট, সিকিং। মনে থাকবে? আচ্ছা, এরপর হচ্ছে ফাইন্ড। ফাইন্ড এর পাশ কি? ফাইন্ড এর পাশ হচ্ছে ফাউন্ড। FOUND, ফাউন্ড। এরপর হচ্ছে FOUND, ফাউন্ড। এরপরটা হচ্ছে FINDING, ফাইন্ডিং। মনে থাকবে? সবার মনে থাকবে? এরপর হচ্ছে স এর পাঁচ ফর্ম হচ্ছে SAWED, সল্ট। এটা পাস্টের সাথে ইডি যোগ করবেন। আচ্ছা, যাই হোক, আমি একটু বলে দিই, এটা অনেকের কাছে একটু নতুন হইতে পারে। এটা অনেকেই ভাবতে পারে সি এর পাঁচ ফর্ম হচ্ছে না, সিন, সেটার অর্থ হচ্ছে দেখা। আর এখানে এই শব্দের অর্থটা হচ্ছে কোনো কিছু করাত দিয়ে কাটা, এটা বোঝায়। এটা অ্যাকশন ওয়ার্ড, কোনো কিছু করাত দিয়ে কাটা। তো এখন এটা যে অ্যাকশন ওয়ার্ড, এটা তো আমরা জানতাম না। আহা, এই কথা আপনি ভুলেও বললেন না, অসম্ভব। আপনারা বাঙালিরা এই শব্দটা জানে,
বাঙালিরা শব্দটা কিভাবে জানে? আপনি কোনো না কোনো ভাবে জীবনে সমিল দেখছেন, আপনার সমিল দেখছেন, তাহলে ওই যে স্যার। সমিল জীবনে কি আপনার মাথায় আসছে? আচ্ছা সমিল মানেটা কি, এটা সমিল কেন? ওই স হচ্ছে এই স মানে স মিল, তার মানে হচ্ছে করাত দিয়ে কাটার মিল, তার মানে গাছপালা এখানে নিয়ে যে কাটা হয়, টুকরা টুকরা করা হয়। এছাড়াও আপনারা একটা মুভি দেখবেন স, ইংলিশের মধ্যে স 1 স 2 স 3 এরকম মুভি আছে। তাহলে স এটা হচ্ছে করাত দিয়ে কাটা বোঝায়, এটার পাস্ট ফর্ম হচ্ছে এটার সাথে ইডি যুক্ত হবে, ডি অথবা ইডি অথবা এটা হচ্ছে একটা রেগুলার অ্যাকশন ওয়ার্ড, রেগুলার ভার্ব। তাহলে আমরা পাইলাম হচ্ছে স সড, এরপরটা হচ্ছে এস এ ডব্লিউ ইডি সড, এরপরটা ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে এস এ ডব্লিউ আইএনজি সয়েড। পাঁচটা লিখছেন। রহমতুল্লাহ আপনি কি সবার শেষেরটা পারছেন? হ্যাঁ পারছেন, আচ্ছা যাই হোক আমি ধরে নিলাম আপনি পারছেন, ভেরি গুড। এবার আমি কি আরো 5টা দিব আপনাদেরকে? জি স্যার দেন। আরো 5টা শব্দ দিব? আমি প্লাগ সহ 4টা পারছি। I learned the word saw from a sentence in my childhood. I saw a saw cutting a saw with a saw. Yes. আসিফ ফিয়ার, আমি আপনার কমেন্টটা পড়লাম। saw tooth, স্যার saw একটা tooth. কথা আছে এখানে, Yes, স্যার। ডাক্তারি ল্যাঙ্গুয়েজ লিখছে saw tooth. saw, very good, I like it. স্যার একটা কথা ছিল, জি বলেন। যে ফাইন্ড যে আমরা পাস্ট ফর্ম লিখলাম, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম, ফন, এটা তো অনেকে দেখতে উচ্চারণ করতেছে যে অনেকে ফন করে, অনেকে আবার ফাউন্ড করে, কিন্তু যেটা মন চায় এটা উচ্চারণ করেন, এটা বুঝে লিখছে উচ্চারণ। স্যার স এর পাস্ট পার্টিসিপল সন হবে না, এস এ ডাব্লিউ এন। স স আচ্ছা এস এ ডব্লিউ এন যেটা সেটা হচ্ছে বীজ বপন করার সং, সিউ সো সং, বুঝতে পারছেন? আচ্ছা 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 ঠিক আছে জাকারিয়া, অনেক ধন্যবাদ ফর আস্কিং, থ্যাঙ্কস ফর আস্কিং। আচ্ছা এবার আমি লিখতেছি, আমি আবার 5টা শব্দ দিচ্ছি এন্ড এটার পরে আমরা নতুন আলোচনা যাব, আমরা একটু প্র্যাকটিস করে নিব এবং আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে, কারণ আপনারা 5টা এখনো পারতেছেন না। রেডি? আবার লিখি 5টা, হ্যাঁ। W E A R where, এরপরটা হচ্ছে S W E A R swear। আচ্ছা এটা একটু কঠিন হয়ে যেতে পারে আপনাদের জন্য, আমি কঠিন শব্দ দিতে চাচ্ছি না। where এটা কঠিন না, এটা আপনাদের পরিচিত and you have to learn it, ঠিক আছে? এরপরটা হচ্ছে P U T put, এরপরটা হচ্ছে S E A T seat, এরপরটা হচ্ছে F O U N D found, এরপরটা লিখবেন হচ্ছে E S T A B L I S H establish। যারা অবশ্যই রেকর্ড দেখতেছেন তারা ভিডিওটা পজ করবেন, এরপর অ্যানসার গুলো করবেন। প্রথমে আমারও 5টা হয়েছে রহমতের সাথে। রহমতুল্লাহ 5টা হয়েছে, আপনারও হয়েছে আসিফিয়া? হ্যাঁ আমার 5টা হয়েছে। ভেরি গুড, অনেক আমারও হয়েছে 5টা। যাদের 5টা হয়েছে আমি দোয়া করি তাদের যাতে ভবিষ্যতেও 5টাই হয় ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। রহমতুল্লাহ ভয় পেয়ে গেছেন কেন? এটা তো আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত না থাকলে তো কেউ এরকম হইতে পারে না, কারো 5টা হইতে পারে না, এইবার 2টা। where এর পাঁচ নম্বর হচ্ছে W O R E wore, এরপর হচ্ছে W O R N worn, এরপর হচ্ছে W E A R I N G wearing। put এর পাঁচ নম্বর হচ্ছে P U T put, past participle form হচ্ছে P U T put, ভার্বের সাথে ing যোগ করলে হবে হচ্ছে P U T I N G putting। seat এর পাঁচ নম্বর হচ্ছে S E A T E D seated, যারা সেট লিখছেন তারা ভুল করছেন। সিট আরেকটা আছে সেটা হচ্ছে SIT সিট, এটা হচ্ছে জেনুইন অ্যাকশন ওয়ার্ড, এটা হচ্ছে এটার অ্যানসার হচ্ছে সেট, সিট সেট, এরপর হচ্ছে সিটিং, এটা হচ্ছে এটা। কিন্তু এই জায়গার ভিতরে এই সিটটা অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়, এটা নাউন হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়, যেমন এটা একটা সিট, এটা একটা আসন, নাউন হিসেবে ব্যবহার করা যায়, আবার এটা অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। সিট এই শব্দটাকে অ্যাকশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করে সবচেয়ে বেশি বিচারকরা যখন বিচার কার্যক্রম শুরু করে তখন তারা বলে বি সিটেড। ওই বি সিটেড কথাটা যে বলে সেটা হচ্ছে এই যে এটা বি সিটেড, প্রত্যেকে আসন গ্রহণ করুন, এরকম। তাহলে SEATED সিটেড, এরপরটা হচ্ছে SEATING সিটিং। আচ্ছা এরপরটা হচ্ছে ফাউন্ড, FOUNDED ফাউন্ডেড,
FOUNDED founded, এরপরটা হচ্ছে FOUNDING founding member। এস্টাবলিশ এর past form হচ্ছে established, এটার সাথে ইডি যুক্ত হবে। আপনারা নিশ্চয়ই ডিকশনারির এই চিহ্নটা সম্পর্কে অবগত আছেন সবাই, রাইট? ডিকশনারিতে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন চলে গেছে? না দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে ফাইন, অনেক ধন্যবাদ। আমার স্ক্রিন, আপনারা নিশ্চয়ই এই চিহ্নটা সম্পর্কে অবগত। যাদের স্ক্রিন দেখা যাচ্ছে না বা প্রবলেম, তারা লিভ নিয়ে আবার মিটিং এ যুক্ত হন, অথবা আপনি অন্য একটা ব্যবস্থা করতে পারেন। তাহলে এস্টাবলিশ, এই যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটা ডিকশনারির মধ্যে যাতে থাকে, তাহলে এটার মিনিং হচ্ছে এই রুট ওয়ার্ডটাই এটা বুঝাইছে। তাহলে এই ওয়ার্ডের সাথে ইডি যুক্ত করবেন, তাহলে এটা হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এস্টাবলিশ এর past form হচ্ছে established, এরপর এটার সাথে আইএনজি যোগ হবে, রুট ওয়ার্ডের সাথে আইএনজি যোগ হবে। সবাই বুঝতে পারছেন? ফাইন। তাহলে খাতা কলম যেহেতু সকলের সামনে আছে এবং সকলেই যেহেতু শিখতেছেন এবং প্র্যাকটিস করতেছেন, এবং এই যে প্র্যাকটিস করতে গিয়ে দেখছেন উচ্চারণের একটা ব্যাপার আছে, সেই উচ্চারণের বিষয়গুলো আপনারা শিখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং সবাই বোঝার চেষ্টা করবে, শিখবেন। তো আপনারা একটা জিনিস তো ক্লিয়ার, রাইট, যে কোনো অ্যাকশন ওয়ার্ডের 4টা ফর্ম আছে। একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আরেকটা হচ্ছে V4, রাইট? জি স্যার। তাহলে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আজকে আমি নতুন একটা ফর্ম আপনাদেরকে শেখাই, যে ভার্বের নতুন একটা ফর্ম আপনাদেরকে আমি পরিচয় করা দিচ্ছি, চেষ্টা করতেছি। নতুন ফর্মটা কি? আগে কেউ যদি নতুন ফর্মটা চিন্তা করা শুরু করেন যে এটা এই নতুন ফর্ম হবে, তাহলে তো ভুল। হ্যাঁ, নতুন ফর্মটা কি একটু ধৈর্যের সাথে খেয়াল করেন। নতুন ফর্মটা হবে হচ্ছে সাইফুল ইসলাম। সবাই মনোযোগের সাথে কথা শুনবেন। নতুন ফর্মটা হচ্ছে আমরা নতুন ফর্মটার একটা নাম দিব, আপনারা একটু সময় নেবেন, একটু ধৈর্যের সাথে খেয়াল করবেন যে নতুন ফর্মটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি। দুনিয়াতে যত অ্যাকশন ওয়ার্ড আছে, দুনিয়াতে যত অক্সিলারি ভার্ব আছে, মানে দুনিয়াতে যত অ্যাকশন ওয়ার্ড আছে এবং দুনিয়াতে যত অ্যাকশন ওয়ার্ড আছে, সমস্ত অ্যাকশন ওয়ার্ডের একটা ফিউচার ফর্ম আছে, FUTURE, ফিউচার ফর্ম। তাহলে আমরা নতুন একটা ফর্ম পাইলাম, এই ফর্মটা কি, এটার নাম কি দিব? ফিউচার ফর্ম। ফিউচার ফর্মটা কি? ফিউচার ফর্মটা হচ্ছে উইল প্লাস V1। তার মানে কোনো একটা অ্যাকশন ওয়ার্ডের যদি ফিউচার ফর্ম বুঝাইতে হয়, তাহলে ওই অ্যাকশন ওয়ার্ডের V1 এর আরেকটা নাম কিন্তু বেস ফর্ম। বুঝতে পারছেন? মানে এখানে V1 বলতে বেস ফর্ম বোঝানো হয়েছে। অনেক ভার্বের বেস ফর্ম আর V1 কিন্তু এক না। যেমন ধরেন টু বি ভার্ব, এটার বেস ফর্ম হচ্ছে বি আর এটার V1 হচ্ছে am is are, কিন্তু এখানে V1 দ্বারা আমরা বোঝাচ্ছি কি জিনিস? বেস ফর্ম, বেস। দুনিয়াতে যত অ্যাকশন ওয়ার্ড আছে, সমস্ত অ্যাকশন ওয়ার্ডের ফিউচার ফর্ম সেটা কি হবে এখন থেকে? উইল প্লাস V1, উইল প্লাস V1। যেমন ধরেন এই যে ওয়ের, এই ওয়ের শব্দের অর্থ হচ্ছে কি? এই ওয়ের শব্দের অর্থটা হচ্ছে পরিধান করা, আর ওর এটার অর্থ হচ্ছে পরিধান করেছিল। এখন আমি যদি বুঝাতে চাই পরিধান করে, করব বা করবে, ভবিষ্যৎ যদি বুঝাতে চাই, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? উইল ওয়্যার, উইল ওয়্যার। বুঝতে পারছেন? সবাই আশা করি বুঝতে পারতেছেন। যাদের ক্যামেরার সামনে চেহারা আছে, একটু চেহারাটা নাড়ায়েন, আমি আপনাদেরকে দেখতেছি আর আপনাদের চেহারার সাংকেতিক চিহ্ন দেখে বুঝে নিচ্ছি যে আপনারা সঠিকভাবে অ্যান্সারগুলো ধরার চেষ্টা করতেছেন। যেমন দেখেন, আমি যদি বলি সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, SAW, স, দেখেছিল, তাহলে এটার ফিউচার ফর্মটা কি হয়ে যাবে? অটোমেটিক হবে উইল সি। আর এই ফিউচার মানে কি? এই উইল সি এটার অর্থটা কি হবে? এটার বাংলা অর্থ, বাংলা অভিবাদন, বাংলা প্রকাশটা হবে হচ্ছে দেখবো অথবা দেখবে। যদি আমি দেখি তাহলে হচ্ছে আমি বলবো আমি দেখবো, বোঝাবে আর কি। আর যদি অন্য কেউ বলে তার মানে সে দেখবে বা তাহারা দেখবে, দেখবে অথবা দেখবো, এরকম বোঝায়, এটাই ভবিষ্যৎ। বুঝতে পারতেছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা কিন্তু ভার্বের একটা নতুন ফর্ম পেলাম। সেই নতুন ফর্মটা কি? একটা ফিউচার ফর্ম, তাই না? দুনিয়াতে যত ভার্ব আছে, সমস্ত ভার্বের ফিউচার ফর্ম উইল প্লাস V1, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, যদি এটা ঠিক থাকে, এটা যদি সবাই বুঝেন, এখন আপনার অ্যানসারে খুব দ্রুত লিখবেন। আমি এখানে স্ক্রিনের মধ্যে লিখবো আর আপনারা ওই যে চ্যাট বক্সের মধ্যে খুব দ্রুত অ্যানসার করবেন। সেই অ্যানসারটা হচ্ছে
সেই অ্যান্সারটা হচ্ছে, আমি যদি বলি আমি এখানে একটা ভার্ব লিখবো, আপনি ওটার ফিউচার ফর্মটা লিখবেন এখানে, মনে থাকবে? এটা একটা প্র্যাকটিস, আপনি চ্যাট বক্সের মধ্যে চ্যাট লিখবেন, মানে জাস্ট আমি একটা শব্দ লিখবো, ওই শব্দটা আপনি চিন্তা করবেন এটার বেস ফর্ম, এরপর এটার ফিউচার ফর্মটা আপনি লিখবেন। যেমন আমি যদি লিখি যে FLY ফ্লাই, তাহলে এটার ফিউচার ফর্ম কি হবে? উইল ফ্লাই। ভেরি গুড, মাহবুবা ইয়াসমিন সবার আগে অ্যান্সার করতে পারছে, গাজী জাহিদুল হক সুমন সবার আগে অ্যান্সার করছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি সাইফুল ইসলাম, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা এখানে মানে আমার চাইতে অনেক নামি দামি মানুষ আছেন, বাট আপনারা সবাই কি সুন্দরভাবে আমার কথা মতামত খেয়াল করতেছেন। ডেফিনেটলি আমি আমি জবাবদিহি করবো আপনি যদি প্রোগ্রেস না করেন। ওয়েল ফ্লাই লেখছে রবিন চৌধুরী। রবিন চৌধুরী, উইল আর ওয়েল এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা হবে হচ্ছে WILL, উইল ফ্লাই। ইটস নট ওয়েল ফ্লাই, ওয়েল ফ্লাই নয়, উইল WILL, উইল ফ্লাই। আচ্ছা, আমার নেক্সট শব্দ হচ্ছে স্যাং, এর ফিউচার ফর্ম কি হবে? বাহ, অনেক দ্রুত, আপনারা তো অনেক ফাস্ট অ্যান্সার করার জন্য। উইল সিং, উইল সিং, উইল স্যাং লিখে দিচ্ছে, আরে গোপাল। উইল স্যাং লিখছে হচ্ছে আমাদের কোন এমডি আব্দুল হালিম। উইল স্যাং না, স্যাং তো হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সিং স্যাং সাং। তাহলে এটা বেস ফর্মের আগে উইল বসাতে হবে, তাহলে এটা অ্যান্সারটা হবে হচ্ছে উইল সিং। মনে থাকবে সবার, এবং মনে রাখা উচিত, মনে রাখবেন। আচ্ছা, এবার দেখেন আমি আরেকটা লিখতেছি, সেটা হচ্ছে যে যেমন ধরেন আমি লিখলাম হচ্ছে ওয়্যার, এটার ফিউচার ফর্ম কি হবে? ওয়্যার, এটার ফিউচার ফর্ম কি হবে? অ্যান্সার আসতে একটু দেরি হচ্ছে, আশা শুরু হয়েছে, দেখি কে কে ভুল করছেন। আরে গোপাল, উইল ওয়্যার লিখছে সাইফুল, এমডি সাইফুল ইসলাম। নো, উইল ওয়্যার তো হবে না। আচ্ছা, এই যে হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, সবাই স্টপ, মেসেজ পাঠানো বন্ধ, আপনারা একটু খেয়াল করেন। এই জায়গার ভিতরে WEAR এটা কিন্তু লিখি নাই। এই ওয়্যার অর্থ হচ্ছে পরিধান করা, WEAR এটার অর্থ হচ্ছে পরিধান করা। আর এখানে যে ওয়্যারটা লিখছি এটা কিন্তু টু বি ভার্বের পাস্ট ফর্ম, ওয়াজ ওয়্যার। এই যে ওয়্যার সেটা লিখছি, তাহলে টু বি ভার্বের পাস্ট ফর্ম, এটার ফিউচার ফর্মটা কি হবে? এটার ফিউচার ফর্ম হচ্ছে উইল। এবার বেস ফর্ম, যেহেতু এটা টু বি ভার্বের পাস্ট ফর্ম, তাহলে টু বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, তাহলে উইল বি, এটা হচ্ছে টু বি ভার্বের ফিউচার ফর্ম। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আমরা যদি বলি টু হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম কি হবে বলেন তো? টু হ্যাভ ভার্ব, এটার ফিউচার ফর্ম কি হবে? উইল হ্যাভ। ভেরি গুড তাহিয়া তাবাসসুম টিনা, আমি তোমার কথা শুনেছি, তুমি মাইক অন করার চেষ্টা করো না, আমি শুনেছি সত্যি, আমি তোমার শব্দ আমি স্পষ্ট শুনতে পেরেছি। জসিম এমন ভাবে হাসতেছে যদি কেউ দেখতেন। আই লাইক ইট জসিম, মানে টিনা এত স্পষ্ট ভাবে বলার চেষ্টা করতেছে আর মাইক অন হচ্ছে না কেন, এখানে বিরক্ত হচ্ছে। আপনারা কেউ মাইক অন করতে পারবেন না এখন, আমি আন্তরিক দুঃখিত, আপনাদেরকে এই ঘোষণাটা দিই নেই, মানে মাইকটা আমি বন্ধ করে দিচ্ছি, ইউ ক্যান নট ওপেন ইট। অনেক ধন্যবাদ, তবে আমি শুনতে পাইছি। টু হ্যাভ এটা ফিউচার ফর্ম হচ্ছে উইল হ্যাভ, উইল টু বি হবে না। আল্লাহ, রাকিবুল হাসান, আচ্ছা এখানে যাদের বেসিকে একদম বড় বড় প্রবলেম তাদের কিন্তু এই প্রবলেম গুলো হচ্ছে, উইল টু হ্যাভ আসবে না, উইল প্লাস V1, এই কথাটার মধ্যে কোনো ধরনের কোনো জড়তা ছিল না। এই যে দেখেন আমি এখানে লিখছি উইল প্লাস V1, এই যে এটা এখানে লিখছিলাম, দেখছেন আপনারা? আর ইউ দেখতেছেন? আই হোপ ইউ আর দেখতেছেন। এই যে উইল প্লাস V1, এটার মধ্যে কোনো টু আছে মাঝখানে? নাই। উইল প্লাস V1 বেস ফর্ম, তাহলে টু বি ভার্বের ফিউচার ফর্ম কি হবে? তাহলে ধরেন যদি টু বি ভার্বের ফিউচার ফর্মের কথা বলা হয় তাহলে এটা হবে উইল বি, তার মানে এখানে একটা উইল এরপরে বি। যদি আরেকটু গবেষণা করি আপনাদের সাথে তাহলে আপনাদেরকে বলতে পারি, বলেন তো উইলটা কি জিনিস? আচ্ছা, আমি যদি এখন নতুন একটা শব্দ দেই, দেখেন ক্যান, এটার ফিউচার ফর্ম কি হবে বলেন তো? যে বলতে পারবে তাকে পুরস্কার দেব। ক্যান, এটার ফিউচার ফর্ম কি হবে? কে বলতে চান ক্যামেরার মধ্যে হাত তুলেন। উইল উইল কুড। আচ্ছা দিছে উইল উইল কুড, আরেকজন দিছে ক্যান বি, একজন দিছে উইল ক্যান, উইল হ্যাভ বিন। আহাম্মক, ওহে মিস্টার আহাম্মকরা, তোমরা জেনে রাখো আমি যখন তোমাদেরকে মডেল অক্সিলারি ভার্ব শিখাইছিলাম তখন স্পষ্ট করে বলে দিয়েছিলাম তারা হচ্ছে এসএসএফ।
স্পেশাল সিকিউরিটি ফোর্স, এদের শুধু দুইটা ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম, এদের অন্য কোনো ফর্ম হয় না। সবাই বুঝতে পেরেছো? তাইলে এই ভুল করার কারণটা কি? তাহলে কেন এটার ফিউচার ফর্ম আপনি খুঁজতে গেছেন মানে হচ্ছে আপনি মিস্টার অর মিসেস আহম্মদ। কারণ মডাল অক্সিলারিজ ক্যান এর কোন ধরনের কোন মানে দুইটা ফর্ম হয়, একটা প্রেজেন্ট একটা পাস্ট, এর বাইরে কোন ফর্ম আসবে না। মনে থাকবে সবার আশা করি এবং সবাই বুঝতে পারছেন। ওয়েল, আমি এবার আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব এবং আপনারা সবাই খাতায় অবশ্যই লিখবেন, কিন্তু খাতায় লেখার চাইতে আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, এর পাশাপাশি যদি সম্ভব হয় আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। আর সবচেয়ে বেশি ভালো হবে হচ্ছে যে আপাতত আপনি আগে জিনিসটা বুঝেন, দেখবেন, শুনবেন, খেয়াল করবেন, বুঝবেন, এরপর হচ্ছে আপনি খাতায় কিন্তু একসাথে লেখা যাবে না, মানে আপনি খুব একদম 100% মনোযোগ দিয়ে আপনি স্ক্রিনটা দেখতে হবে এবং এটা খেয়াল করতে হবে এখানে কি বোঝানো হচ্ছে, কারণ এটা হচ্ছে মূল ইনস্ট্রাকশন। আমরা এখন বাক্য তৈরির দিকে চলে যাব, ইংরেজি বাক্য আজকে থেকে আমরা তৈরি করা শিখবো, প্র্যাকটিস করবো। আমি আপনাদের অনেককেই বলছি যে আপনারা কেউ ইংলিশে প্র্যাকটিস করেন না, ইংলিশে লেখার দরকার নাই। ইভেন ইফ ইউ আর অ্যান এক্সপার্ট, আপনি যদি ইংরেজিতে মানে লিখে অভ্যস্ত হন, আপনি প্লিজ লেখেন না, কারণ হচ্ছে যে আপনারা মনে করেন যে আপনি কিচ্ছু জানেন না, সবকিছু ভুলে গেছেন। এরপর আপনাকে আমি যে ডিরেকশন গুলো দিব সেই ডিরেকশন অনুযায়ী আপনি লেখার চেষ্টা করবেন, অবশ্যই আপনি লিখবেন। এখন আপনি আপনার মতো করে লিখতেছেন কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার অর্গানাইজেশনটা ঠিক আছে কিনা, আপনার সেন্টেন্সটা ঠিক আছে কিনা। আপনি তো গ্রামাটিক্যালি ঠিক রাখার চেষ্টা করতেছেন, বাট গ্রামাটিক্যালি ঠিক থাকলেই সব সেন্টেন্স যে সাউন্ড হবে, সুন্দর হবে, ইউ নেভার নো, আপনি জানেন না। এই কারণে আপনি এখন আপাতত লেখার দরকার নেই, আমি আমার কথাগুলো মাথায় রেখে এরপর লিখবেন। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স এর মানে কি কেউ কি জানেন? সেন্টেন্স এর মানে কি আমি যদি জিজ্ঞাসা করি, আমি জানি না, আপনারা কে কি উত্তর দিবেন। কেউ যদি খুব এক্সেপশনাল এবং কোরআনের সত্যের মতো কোনো সত্য অ্যান্সার করতে পারেন তাহলে আমি বলতে পারবো, তাহলে আমি অনুমতি দিব যে ঠিক আছে মাইক অন করেন, এবার আপনি বলেন সেন্টেন্স এর মানে কি। আপনারা সেন্টেন্সের মানে যেটা জানেন সেটা ভুল। দেখেন প্রথম ক্লাসে আপনারা যারা ক্লাস করছেন এবং দ্বিতীয় ক্লাস যারা ক্লাস করছেন তারা যদি খুব সুন্দরভাবে বুঝেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে যে জিনিসগুলো পুরাতন জিনিস, সেই জিনিসগুলো যেভাবে শেখা দরকার ছিল আপনারা কিন্তু সেভাবে জানতেন না, ঠিক না? তাহমিদ, আপনি আমার দিকে মনোযোগ দেন, ওদের সাথে কথা বলা বন্ধ করে দেন, ওরা আপনাকে ডিস্টার্ব করবে। আপনি শুধু আমাকে মনোযোগ দিয়ে শুনেন এবং খেয়াল করেন, এবং ওরা যদি বলেও যে তুমি বলো সেন্টেন্স মানে কি, ওদেরকে কিছু বলার দরকার নেই, আপনি চুপ করে থাকেন, আপনি পারবেন না এবং এখানে কেউই পারবে না। আপনারা যে অ্যান্সারটা আমাকে দিবেন সেন্টেন্স মানে কি, সেই অ্যান্সারটা ভুল। রিয়াসাদ কি অ্যান্সার করতে চাচ্ছেন? আচ্ছা রিয়াসাদ, দেখি আপনি মাইক অন করেন, বলেন। আমি বলতে চাচ্ছি সেন্টেন্স মানে হচ্ছে, মানে সেন্টেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে বাক্য, আর এটার মানে হচ্ছে অর্থবোধক শব্দের সমষ্টি, অর্থাৎ। অনেক সুন্দর, অনেক সুন্দর, আমি এরকম কথা শুনতে চাইনি, এই কারণে আমি বলেছি যে আপনি একদম এক্সাক্ট কথা বলতে পারবেন কিনা। সেন্টেন্স অর্থ বাক্য আমি জানি, সেন্টেন্স মানে হচ্ছে অর্থবোধক কি জানি কি তিনি বলছেন, যে শব্দের সমষ্টি বাহার করে একত্রিত করে কোনো অর্থবহ কিছু করলে সেটা সেন্টেন্স বলে না। এরকম অ্যান্সার দিয়ে আমার কোনো লাভ হবে না, এগুলো আমরা তরকারির ঝোল দিয়েও খেতে পারি না, বাস্তব জীবনে এগুলো আমাদের কোনো কাজে আসে না। আর এই কারণে আমরা ইংরেজি সেন্টেন্স না বুঝেই তৈরি করি, কোন রকম বাক্য তৈরি করি, আমরা মনে করি আমি ইংরেজিতে লিখেছি, উল্টিয়ে ফেলেছি। নো, এখন থেকে আপনারা সবাই সেন্টেন্স মানে কি এটা খেয়াল করবেন। এই দেখেন সেন্টেন্সের অরিজিনাল মানেটা কি আমি এখানে লিখে দিচ্ছি। সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্স। এই সেন্টেন্স শব্দটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা শব্দ সেন্টেন্স কয় সিলেবেলের শব্দ? 2 সিলেবেলের। একটা হচ্ছে সেন, আরেকটা হচ্ছে টেন্স। সেন্টেন্স বলেন ঠিক না বেঠিক? মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে সেন্টেন্সেস বলে। এই আনসারটা লিখছে আর তাকে নিয়ে মজা করলাম না। যাই হোক, মনের ভাব আপনার কি আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই সেন্টেন্স শব্দটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন, একটা হচ্ছে টেন্স। আর এই সেন্টেন্স এটার মানে হচ্ছে সেন্স অফ টেন্স। সেন্টেন্স মানে কি? সেন্স অফ টেন্স। মনে থাকবে সবার? মানে ওই যে আপনারা যেটা বলছেন সেটা তাহমিদ তার স্কুলের টিচারদেরকে বলো, আপনারাও এইভাবে আপনাদের স্কুলের টিচারদেরকে বইলা ওইটাই শিখছেন, কিন্তু ওই জিনিসটার কোনো লাভ নাই, মানে ওইটা ভুল, 100% ভুল। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে সেন্স অফ টেন্স। তাহলে আপনার প্রশ্ন আসবে, সেন্টেন্স যখন আপনি জানতে গেলেন তখন আপনার মাথায় অটোমেটিক প্রশ্ন আসবে, হোয়াট ইজ টেন্স? টেন্স কি জিনিস? এটা কি খায় না ফিঙ্গে না মাথা দেয়? তাহলে টেন্স কি এটাও কিন্তু এখন কি আপনি আপনার ভিতরে একটা বিশ্বাস অটোমেটিক
সেট হওয়ার কথা, যে অলরেডি যেহেতু আপনি অ্যাকশন ওয়ার্ডটাকে নতুন করে চিনছেন, অক্সিলারি ভার্বগুলোকে নতুন করে চিনছেন এবং এগুলো গোছানো, আপনি গুছিয়ে গুছিয়ে শিখছেন। এখানে কিন্তু আহামরি আপনাকে কোনো কিছু করতে বলা হয়নি। তাহলে সেন্টেন্স মানেও যদি আপনি এখন নতুন জানেন, সেন্স অফ টেন্স, তাহলে আপনি কেন বুঝতেছেন না টেন্সের একটা নতুন কিছু আপনি পেতে যাচ্ছেন? তাহলে হোয়াট ইজ টেন্স? টেন্সটা কি? টেন্স হচ্ছে সেন্টেন্স এ একটা পূর্ব শর্ত। তার মানে আপনি যেই সেন্স মানে যেই টেন্সটা লিখবেন, মানে যে বাক্যটা লিখবেন, সেই বাক্যের টেন্স আছে এবং ওই টেন্সটা কি করে আপনাকে একটা সেন্স তৈরি করতে সাহায্য করে। তাহলে আপনার টেন্স আর সেন্স যদি এক হয় তাহলে এটা হবে সেন্টেন্স, আর যদি এটা এক না হয় তাহলে দিস ইজ নট এ সেন্টেন্স। আমি আপনাদেরকে যে ইংরেজিটা শেখাচ্ছি সেই ইংরেজিটা হচ্ছে একদম পিওর ইংলিশ। আমার যদি টাকা পয়সা থাকতো, আমি আবারও বলতেছি, আমি মানে সারা বাংলাদেশের মানুষদেরকে এটা বুঝাইতাম, মানে বিশেষ করে বাংলাদেশে মানে সরকারের 200 মানে কত কোটি টাকা ঘুষ দিতাম আর বলতাম যে স্কুলে টিচারদেরকে আমার কাছে ট্রেনিং করতে বলেন। কারণ আপনারা যে স্টাইলে শিখে বড় হয়েছেন দ্যাট ইজ নট ন্যাচারাল, আর এই স্টাইলে শিখে যে বড় হবে সে ন্যাচারাল ইংরেজি বলবে। তাইলে ন্যাচারাল ইংরেজিটা আসবে কিভাবে? আপনার সেন্টেন্সের আইডিয়াটা, মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলেন। সেন্টেন্স মানে কি? আপনার টেন্স ঠিক থাকবে, আবার এটা একটা কি করবে? মেক সেন্স করবে। তাহলে মেক সেন্স করবে, সেন্টেন্স ঠিক করবে, এটা কিভাবে? আসেন আমরা সেন্স কিভাবে মেক করে সেটা জানার আগে টেন্সটা কিভাবে হয় সেটা জেনে নিই, এরপর আমরা ওই যে সেন্সটা নিয়ে কাজ করব। আমার সাথে একমত আপনারা? তাহলে আমরা এখানে সেন্টেন্স মানে কি? সেন্স অফ টেন্স। আমরা সেন্স অফ টেন্স মানে টেন্সের সেন্স। তাহলে আমরা আগে টেন্স জানতে হবে, এরপরে টেন্সের সেন্সটা জানতে হবে, এরপরে আমাদের সেন্টেন্স হয়ে যাবে। বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা টেন্সটা শিখবো। এইখানে একজন হয়তো টেন্স পারে, রাজিয়া সুলতানা টিচার ছিল, বা এখানে টিচাররা যারা আছে এখানে আরো অনেকেই টিচার আছে, আসিফ রিয়াদ অথবা টিচিং প্রফেশনে যুক্ত আছে, এরকম আরো অনেকে আছে। তো আলহামদুলিল্লাহ যে ওরা এখানে যুক্ত হয়েছে, আমি বিশ্বাস করি ওদের মন সুন্দর থাকলে ওরা অবশ্যই এই যে মেথড গুলো এগুলার এই আলোটা ছড়াইতে পারবে তাদের স্টুডেন্টদেরকে, তাদের স্টুডেন্টরা তাদের প্রতি পাগল হবে, এটা 100%। ওরা যদি ওদের মতো করে সুন্দর করে এই লজিক গুলা বুঝে অ্যান্সার করতে পারে এবং ওরা যদি এক্সপ্লেইন করতে পারে ওদের স্টুডেন্টদের কাছে, তুলে ধরতে পারে, বিষয়টা বুঝাইতে হবে। কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করার আগে অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে, অনেকগুলো প্র্যাকটিসের ব্যাপার আছে, সেগুলো আমরা সামনে আলোচনা করলে পাবো, বুঝবো। আচ্ছা, এখন সেন্স অফ টেন্স, তাহলে আমাদেরকে আগে টেন্সটা শিখতে হবে। টেন্স একদমই ইজি। এখানে দেখেন একজন অ্যান্সার করছে, চেষ্টা করি দেখি আমি কতটুকু পারি। আজকের ক্লাসে আমি এটা যদি শেষ করতে পারি তার মানে আমরা একটা বিশাল বড় পার্ট আজকে ক্লাসে শেষ করে দিচ্ছি। কারণ টেন্স এমন একটা জিনিস, সেটা আপনাদের এখানে অনেকেরই প্রবলেম। মানে কত চেষ্টা করছেন, আমার জীবনে আমাদের স্কুলে একজন টিচার ছিল, তার নাম ছিল বোতলাবাজ। বুঝতে পারছেন? তারে আমরা বোতলাবাজ বলে ডাক দিতাম। তো নাম প্রকাশ করতেছি না, অতএব তোমরা ভয় পেও না যারা আমার সমালোচনা করবা বা একটু লজ্জা পাবা। তো ওই ভোতলাবাজ আমাদেরকে টেন্সের জন্য এমন পিটান পিটাইতো, আল্লাহ, আমার জীবনটা যদি কেউ স্ক্যান করে, এমআরআই যদি করা হয়, আমার পশ্চাৎ দেশ প্রত্যেকটা বেতের বাড়ি খুঁজে পাবেন আপনারা। এই টেন্স শিখতে যায় যে আমার টিচার আমারে, মানে আমি টিচারটিরে এখনো অভিশাপ দিই, না জানি দেশের আনাচে কানাচে। এখনো আমি গেছি, তো আমি তো স্কুলের শিক্ষকতা করছি, রাইট? এখনো আমি দেখছি যে হারে কেমনে ফিরে ফাড়ায় ফরাইতেছে, কি যে একটা অবস্থা। মানে কি ফরচ্চা মাইরখা মরে যা। এরপর আবার স্কুলে পড়া দেয় কেন জানেন? গাইড বই কিনা কয় 69 নাম্বার পৃষ্ঠা থেকে 75 পর্যন্ত আগামী ক্লাসে পড়ে যাবি, এটা তোর পড়া যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আপনাদের মধ্যে যাদের এই সমস্যা আছে একটু সময় নেন, একটু ধৈর্য ধরেন, একটু মজা করতে দেন আমাকে, এন্ড দেন আমরা আস্তে আস্তে এই টেন্সের দুনিয়ার সমস্ত টেন্স আজকে আপনাদেরকে খাওয়া দিব। একটা ক্যাপসুল দিব, আপনি খেয়ে যাবেন। সিম্পল, ভেরি ইজি। টেন্স, TENS, টেন্স। আচ্ছা, এই টেন্স আপনার একটু একটু মানসিক চাপ, একটু কষ্ট আগামী ক্লাসে কিন্তু আপনাদের হবেই, এবং এটা প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে, আপনারা একটু বুঝবেন। কিন্তু কোনো কষ্টটা মানে অবাস্তব কষ্ট না। একজন সেন্টেন্স অ্যান্সার করতে গিয়ে এখানে অ্যান্সার করছে, একজন এখানে সেন্টেন্স মানে কি অ্যান্সার করতে গিয়ে অ্যান্সার করছে SVO। আপনারা কি এই অ্যান্সারটা বুঝতে পারছেন? তার কথাটাও কিন্তু সঠিক। এখানে ছোট বাচ্চা যেটা অ্যান্সার করছে অথবা রিয়াসাদ যেটা অ্যান্সার করছে, ওরা যে অ্যান্সারটা বলছে, সেন্টেন্স মানে কি কিছু অর্থগত বাক্য, মানে কি জানি কি একটা বলছে এরকম, যে কিছু শব্দ সমষ্টি নিয়ে অর্থবোধ বাক্য তৈরি হলেই সেটা একটা সেন্টেন্স।
আরেকজনে বলছে সেন্টেন্স মানে বাক্য, আরেকজন, এগুলো কিন্তু সবগুলোই সত্য কথা, অফকোর্স দ্যাটস আট কারেক্ট। এসভিওপি, এটা দ্বারা সে কি বুঝেছে আপনারা কিন্তু অনেকেই বুঝছেন। একজন অলরেডি মেসেজ করে লিখে দিচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি জানি না অবজেক্ট কি বা অবজেক্ট সে বলতে পারবে কিনা, অ্যান্সার কিছু দিতে পারবে কিনা জানি না। তাহলে আমরা এখন আপাতত ওই অবজেক্ট নিয়ে কিন্তু আমরা এখন আপাতত কোনো কথা বলবো না, কাজ করবো না, আমাদের অবজেক্ট দরকার নেই। এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলেন তো? ভার্ব মানে অ্যাকশন ওয়ার্ড, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে অবজেক্ট বাদ, আমরা লিখি সাবজেক্ট ভার্ব, এরপরে আমরা লিখতে পারি হচ্ছে, ধরেন আমরা লিখতে পারি বাকি অংশ। সরি, আচ্ছা আমি একটু আপনাদের স্ক্রিনটা অফ করে দেই। আপনাকে আমার স্ক্রিন দেখতেছেন? ওকে ওকে, একটু সময় দিবেন আমাকে, একটু গোলযোগ। হোয়াট শুড আই ডু, লেটস ট্রাই এ হোয়াইট বোর্ড। আপনারা এবার কি দেখতেছেন একটু বলেন তো আমাকে। আপনারা একটা হোয়াইট বোর্ড দেখতেছেন, রাইট? ওয়েট, ভেরি গুড। কিন্তু এই হোয়াইট বোর্ডের জিনিসপত্র কই? ইয়েস, আই গট ইট। একটু সময় দেন আমাকে। আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে টেন্স, টিইএনএসি টেন্স, টিইএনএসি টেন্স, রাইট? এবার আমরা পাইছিলাম হচ্ছে এস বি। এবার আমরা বলছি আমরা এখানে ওই অবজেক্ট না কি এগুলো আমাদের চিন্তা করার কোনো কিছু দরকার নাই, আমাদের বাক্য তৈরি করা দরকার। তাহলে আমরা লিখি বাকি অংশ, রাইট? হোয়াইট বোর্ডটার মধ্যে বাংলা লিখতে একটু তাড়াতাড়ি লেখা যায়। সো সাবজেক্ট ভার্ব বাকি অংশ। কারো বুঝতে অসুবিধা? লেখা দেখা যাচ্ছে না? আপনার লেখা দেখতেছেন? দুঃখিত, আপনারা একটু সময় দেন আমাকে। লেট মি ট্রাই এ জেনুইন। লেখা দেখা যাচ্ছে না, লেখা দেখা যাচ্ছে না। আমাকে দেখতে পাচ্ছেন? আমার চাইতে লেখা এখন এত মূল্যবান হয়ে গেল, এতদিন তো আমাকে দেখতে চাই, আজকে যে লেখা দেখার জন্য পাবো। এসারুদ্দিন কি সুন্দর হাসতেছে, নাদিমও হাসতেছে। এই এমন অনেক স্টুডেন্ট আছে বুঝছেন, আমাকে ক্লাস শেষে এসে বলে স্যার আপনি একটা ফোন দাও। তাই আমি বলি কি দিয়ে কথা বললো কেন? ফোন দাও মানে ফোনটা বুঝছেন তো, মানে কুমিল্লার ভাষা আর কি, ফোন দাও মানে আমি অনেক দুষ্টামি জানি, আমি অনেক শয়তান বিটলা এই টাইপের। এবার আমি হাসি দিয়ে তাকে বলি ইয়েস অফ কোর্স আই এম, ইজ ইট এ প্রবলেম? বলে এবার আমি তাকে বলতে চাইছি যে তুমি কি পুঙ্গা হতে চাও, তাহলে তুমি এরকম মানে সামন স্পেশাল, তুমিও পুঙ্গা হতে পারবে। মির্জা সোহেল কি সুন্দর হাসি দিচ্ছে, মানে ফুঙ্গা কথা শুনলে কি যে হাসি, আমাকে মা কি খুশি হয়, মনে যেন লাড়া দিচ্ছে। We do have a lot of ফুঙ্গা। তাহমিদ আপনি ভয় পেয়েছেন? আল্লাহ আমি ভুলে যাই যে এই ক্লাসে তাহমিদ আছে, বাপ বেটা একসাথে ক্লাস করতেছে। তাহমিদ ক্লাসের মধ্যে কিছু কিছু কথা আব্বুরে বলবেন, আব্বু এই কথাগুলো তোমার, এই কথাগুলো আমার, দুইজনে দুইটা আলাদা ভাগ করে নিবে। ওকে, আচ্ছা আপনারা এখন আমার স্ক্রিন দেখতেছেন, রাইট? আচ্ছা তাহলে আমরা ছিলাম হচ্ছে টিইএনএসি টেন্স, এরপরটা হচ্ছে এস বি, তারপর হচ্ছে ও, রাইট? তো এই ও এর জায়গায় আমরা বলছি এখানে লিখবেন হচ্ছে বাকি অংশ, এসভিও মানে হচ্ছে বাকি অংশ। আচ্ছা এটা যদি আপনারা বুঝেন, এই কথাটুকু যদি আপনারা বুঝেন, তাইলে আপনাদেরকে এখন শুধু একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, একটা বিষয় আপনি শুধু একটু মাথায় রাখবেন। সেই জিনিসটা কি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, আপনি তো অলরেডি বুঝতেছেন সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে আপনি একটা বাক্য তৈরি করার জন্য আমাদের একটা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়ের একটা টপিক দরকার হয়, মানে একটা সাবজেক্ট মানে একটা নাউন, সাবজেক্ট মানে একটা নাম, সাবজেক্ট মানে একটা বস্তু, সাবজেক্ট মানে যে কোনো কিছু, একটা টপিক, একটা নেম, একটা নাম, একটা বস্তু যেটা নিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। এখন এই বাক্য তৈরি করার পরে আমাদেরকে কি করতে হয়? একটা অ্যাকশন ওয়ার্ড ব্যবহার করতে হয়, একটা ভার্ব ব্যবহার করতে হয়। এখন যদি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে ভার্বের ব্যাপারটা কিরকম হয়? আচ্ছা সাবজেক্ট এরপর সরাসরি যদি কোনো ভার্ব আমরা নিয়ে আসি, মানে ভার্ব আনা মানে কি? একটা অ্যাকশন ওয়ার্ড।
ভার্ব মানে কি, একটা অ্যাকশন ওয়ার্ড আমরা বসাই দিলাম। তাহলে সাবজেক্টের পরে যদি একটা ভার্ব বসাই দিই, এরপর যদি আমরা বাকি অংশ লিখি, এটা হচ্ছে একটা টেন্স। এটা কি টেন্স? একটা টেন্স। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। একটা যে কোনো একটা সাবজেক্ট, রহমতুল্লাহ আপনি আমার কথাগুলো না মনোযোগ দিয়ে শুনেন। আমি বুঝতেছি যে আপনার হয়তো টেন্সে কোনো প্রবলেম নাই, বাট প্লিজ আপনি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে খেয়াল করেন আমি কি বোঝাতে চাচ্ছি। টেন্সে যাদের প্রবলেম নাই তারাও বিশ্বাস করেন আপনার প্রবলেম আছে, কারণ আপনি এই টেন্সটা আরেকজনকে সহজ করে বুঝাইতে পারতেছেন না। আর যেটা আমি এখন আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, যেমন তাহমিদ, এই যে ছেলেটা ক্লাস 6 এ পড়ে, ও যদি আজকের ক্লাস 100% বুঝে যায়, ওর টিচারদেরকেও পড়াইতে পারবে। যদি পড়াইতে নাও পারে, সে যে কাজটা করতে পারবে সেই কাজটা হচ্ছে ওর টিচাররা ওর ক্লাসে কোনো বাড়ির কাজ দেওয়ার সাথে সাথে ও আমার এই ফর্মুলা কাজে লাগায় সাথে সাথে অ্যান্সার লিখে দিতে পারবে, কারণ সে জানে কোন টেন্স কিভাবে প্রকাশ করতে হয়। এটা সে আজকে ক্লাসে বুঝে যাবে। তাহলে একটা সিম্পল কথা এখন ওকে বলা হয়েছে বা আপনাদেরকে বলা হয়েছে, সে কথাটা কি, সাবজেক্ট এর পর যদি অ্যাকশন ওয়ার্ড আছে তবে এটা সাথে সাথে একটা টেন্স হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায়? টেন্স হয়ে যায়। এটা আল্লাহর একটা হুকুম, মানে কোন ফায়াকুনের মতো। মাদ্রাসা স্টুডেন্ট যারা আছেন তারাও এটা বুঝেন যে আল্লাহর সিফাত কি। আল্লাহর কি কোনো কিছু চিন্তা করতে হয়? নো। আল্লাহর কি কোনো কিছু মেহনত করতে হয়? নো। আল্লাহ শুধু বলে বি এন্ড ইট ইজ। আল্লাহ শুধু বলে কি বলেন? আল্লাহ শুধু বলে হচ্ছে বি এন্ড ইট ইজ। আল্লাহ বলে হও তো হয়ে যায়। তো এটার মানে কি, কুন ফায়াকুন। কোরআন আয়াতটা মনে পড়তেছে না, সূরা ইয়াসিনের শেষের আয়াতের মধ্যে, শেষের আয়াতের আগের আয়াতে লেখা আছে এই কথাটা আছে সূরা ইয়াসিনে। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। বাহ, একটা তাফসীর করে দিলাম আপনাদের সামনে। বাহ, আলহামদুলিল্লাহ, মনে পড়ছে। তাহলে এই যে আল্লাহর জন্য কোনো কিছু তৈরি করার জন্য, কোনো কিছু করার জন্য কুন ফায়াকুন বললেই কি হয়? আল্লাহর জন্য এটা বি এন্ড ইট ইজ। আর ঠিক ইংরেজিতেই একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে কোনো একটা সাবজেক্টের সাথে একটা অ্যাকশন ওয়ার্ড বসাইলেই ঠাস করে একটা জন্ম হয়ে গেছে, একটা বাক্য তৈরি হয়ে গেছে। সেই বাক্যটা কি হয়ে গেছে? সেই বাক্যটার নাম হচ্ছে ইনডিফিনিট। এটা চিরন্তন সত্য একটা বাক্য হয়ে গেছে, ইনডিফিনিট। কি নাম? ইনডিফিনিট। আর আরেকটা নাম হচ্ছে সিম্পল। মাঝখানে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে হবে। সেই বিষয়টা হচ্ছে যে আমরা একটা ভিডিও শেয়ার করছি, ইউটিউবের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। ওই যে কি বলে মানে ইরেগুলার ভার্ব গুলা ব্রিটিশদের, মানে যে ক্লাসরুমের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা হয়েছে, আমি নিশ্চিত আপনারা এখানে কেউই ওই ভিডিওটা বের করতে পারতেন না। ওই ভিডিও খুঁজে বের করার সামর্থ্য এখানে আপনাদের কারোই নেই। ওই টিচারটা হচ্ছে আমার একজন কলিগ, এবং উনি ক্লাসে বাচ্চাদেরকে এভাবে পড়ায়, এবং ওই ক্লাসরুমটা কোথায়? ব্রিটেন। ব্রিটিশদেরকে বলা হয় প্যারেন্টস অফ ইংলিশ। এবার চিন্তা করেন, ব্রিটিশদের বাচ্চাদেরকে ইরেগুলার ভার্ব পড়ানো হয় কিভাবে, আর আমাদের দেশে কিভাবে পড়ানো হয়। এবার আপনি চিন্তা করেন, পার্থক্য আপনি বুঝেন। মানে যে ইংরেজিতে খায়, ইংরেজিতে সবই করে, ইংরেজিতে ঘুমায়, যার সবকিছু ইংরেজিতে, তাদেরকে ক্লাসরুমে ইরেগুলার ভার্ব খুব স্ট্রেস দিয়ে পড়ানো হয়। দে হ্যাভ টু নো ইট, আর নাহলে তারা ভুল করবে, অনেক ভুল করবে। তাদের ভিতরে মার্জিত ভাব আসবে না, সৌন্দর্যতা আসবে না। ইংলিশ কালচারের মধ্যে আপনি শিক্ষিত অশিক্ষিত বুঝবেন কিভাবে জানেন? বাংলা কালচারের মধ্যে শিক্ষিত অশিক্ষিত আমরা বুঝি কিভাবে? বাংলাদেশে যেগুলা শিক্ষিত, যেগুলো পড়াশোনা করে, তাদের কথার মধ্যে একটু সৌন্দর্যতা থাকে, আর্ট অফ ম্যানিফেস্টেশন থাকে, তাদের বাচন ভঙ্গি সুন্দর থাকে, তারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট স্টাইলে কথা বলতে পারে, কারণ সে স্কুল কলেজে গেছে, লেখাপড়া করছে, তার একটা প্যাটার্ন আছে। আর যে স্কুল কলেজে যায় নাই, লেখাপড়াই করে নাই, তার কোনো প্যাটার্নই নাই, এগুলা বস্তির ক্ষেত গ্রাম্য এই টাইপের, মানে উল্টাপাল্টা কথাও তো বলতে পারি এখন এদের উদ্দেশ্য করে, মানে আহাম্মক বলি আমি এদেরকে, যে তাদের কোনো কিছু ঠিক ঠিকানা নাই, কারণ তারা ঠিক মতো ওই পরিবেশে বড় হইতে পারে না। ঠিক একই রকম ভাবে তারাও বাংলা বলে, আমরাও বাংলা বলি,
রাইট? আমরা যারা শিক্ষিত, স্কুল কলেজ গেছি, পড়াশোনা করছি, আমরাও বাংলায় বলি, আবার যারা যায় নাই তারাও বাংলা বলে। তাদের কথা আর আমাদের কথার মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে আপনার কোনো শিক্ষাই হয়নি, আপনি কোনো কিছুই অর্জন করেননি। এখন বাংলাদেশে যেরকম পার্থক্য করা যায়, একটা ব্রিটিশ কালচারের মধ্যেও কিন্তু এটা পার্থক্য করা যায়, আমেরিকান কালচারের মধ্যে এটা পার্থক্য করা যায়। এই পার্থক্যটা হচ্ছে কি, যারা স্কুল কলেজে যাইয়া পড়াশোনা কইরা খুব শিক্ষিত আমেরিকান ব্রিটিশে, তাদের ইংরেজিটা হয় শ্রুতিমধুর, সুন্দর, আর্টিকুলেট। আর যারা যায় নাই, এদের আগামাথা ঠিক থাকে না, এদের গ্রামার এই আপনাদের মতো অবস্থা। আপনারা যে ইংরেজি ব্যবহার করেন, অনেক কষ্ট করে শিক্ষিত হইয়া আপনি যে ইংরেজিটা ব্যবহার করেন, ওই ইংরেজিটা বিদেশে ফকিন্নিরা ব্যবহার করে, অশিক্ষিতরা ব্যবহার করে। ইউ নেভার নো। আপনি কিন্তু খুব খুশি যে আমি ইংরেজি লিখে উল্লেছি, কিন্তু আপনার এই ইংরেজি দেখে হেতারা চিন্তা করে, আরে এটি পড়ালেখা করছেন, এটি গেছে না স্কুল কলেজে, এটি দিয়ে অবস্থা, এটি কামলা। ট্রাস্ট মি, আমার এই কথাটা রেকর্ড হচ্ছে, তো পয়েন্ট টু বি নোটেড, এগুলো নোট করে রাখুন। আস্তাগফিরুল্লাহ, রেকর্ড হয়নি জানি। এটা মানে কি বলেন? তাহলে সিম্পল টেন্স এবং ইনডিফিনিট টেন্স, এটার মানে হচ্ছে সাবজেক্টের পরেই সরাসরি ভার্ব। ভেরি গুড সুমাইয়া আফরিন, আই লাইক ইট, অ্যানসার করছে। তাহলে সিম্পল বা ইনডিফিনিট টেন্স মানে কি? এটার মানে কি, সাবজেক্টের সাথে সরাসরি অ্যাকশন ভার্ব, সাবজেক্টের সাথে সরাসরি ভার্ব। মনে থাকবে? আহাম্মক যারা বা যারা আমার স্টুডেন্ট না, তারা অ্যানসার করবে সিম্পল বা ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে চিরন্তন বাক্যসমূহ, অভ্যাসগত কাজ, চিরাচরিত ভাবে করা হয় যে কাজগুলো, তাদেরকে সিম্পল বা ইনডিফিনিট টেন্স বলে। গুল্লি মারি এসব সংজ্ঞা। আপনি কি এই কথা বলবেন কোনোদিন? কেন বলবেন না? আর কেন আমি এরকম পেঁচাচ্ছি? অফকোর্স দেয়ার ইজ এ রিজন, একটা রিজন আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। আপনি অবশ্যই এটা পাইতে হবে। তাহলে সেই রিজনে যাওয়ার আগে আপনি এখানে, আমি তো আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে আমার কথা 100% নিতেছেন কিনা। ইনডিফিনিট বা সিম্পল টেন্স মানে কি? সাবজেক্টের পরে সরাসরি ভার্ব চলে আসবে, মনে থাকবে? আচ্ছা, এটা হচ্ছে একটা টেন্স, এটা একটা ধরন, এটা টেন্স একটা। এবার দেখেন আমরা আরেকটা টেন্স শিখবো। সেই টেন্সটা হচ্ছে, আমরা আরেকটা টেন্স শিখবো, সেটা হচ্ছে সাবজেক্ট এর পর, সাবজেক্ট আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, অথবা আমি, আচ্ছা আপনারা অনেক বোকা শোকা স্টুডেন্ট আছেন। সাবজেক্টের পর একটা টু বি ভার্ব আনবো। টু বি ভার্ব মানে বুঝছেন তো না? টু বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো না? আচ্ছা, তাহলে সাবজেক্টের পরে একটা টু বি ভার্ব আনবো। এরপরে এই দেখেন এখানে আমি লিখতেছি V4। V4 মানে হচ্ছে ভার্বের 4 নম্বর ফর্ম। V4 মানে কি? ভার্বের 4 নম্বর ফর্ম, মানে ভার্বের সাথে আইএনজি যোগ। যদি এইভাবে কোন সেন্টেন্স কেউ কখনো লিখে, তখন সেটা হয়ে যায় কন্টিনিউয়াস টেন্স। নাম কি দিলাম? কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ, PROGRESSIVE, প্রোগ্রেসিভ টেন্স। মনে থাকবে সবার? সবার মনে থাকবে? এটা জিজ্ঞাসা করতেছি, এর মানে হচ্ছে সবাইকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। আপনারা সবাই বুঝতেছেন কিনা আল্লাহ জানে, কিন্তু আমি একটু পরেই ধরবো। আপনারা খাতায় লিখতেছেন নিশ্চয়ই, এই কারণে আমি একটু কাজ করে নিচ্ছি। যে আমরা দুইটা টেন্স আমরা দেখলাম, দুইটা টেন্সের ধরন আমরা দেখলাম। একটা হচ্ছে যে সাবজেক্ট, এরপর সাথে সাথে যদি ভার্ব চলে আসে, তাহলে এটা হয় হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল টেন্স। কারো বুঝতে অসুবিধা হলে বলবেন যে ইনডিফিনিট, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু জাস্ট এখন আপনি আপাতত এতটুকু দেখেন যে এটা বুঝতেছেন কিনা। যে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপরে এটা হচ্ছে কি, এটার নাম কি দিলাম আমরা? ইনডিফিনিট। দেখেন এখানে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? সাবজেক্টের পর সরাসরি ভার্ব চলে আসে। উদাহরণ যদি দেই, তাহলে আমি লিখতে পারি, এখানে একটা উদাহরণ দিয়েও রাখতে পারি। একটা উদাহরণ ধরেন দিলাম, সিম্পল একটা উদাহরণ দিই, কি বলেন তো? তো কোনো উদাহরণ লিখে দিবেন আমাকে? ধরেন আমি একটা উদাহরণ দিলাম ইন এ ডিফারেন্ট ওয়ে, আমি 100% বুঝতে চাচ্ছেন। এবার দেখেন একটা উদাহরণ এখানে আমি লিখে দিই। একটা উদাহরণ হচ্ছে যে, বাহ, উদাহরণ লিখছে আই ডু, আই ইট, আই রিড। আহারে আহমদ, এগুলো উদাহরণ। একটু এক্সেপশনাল কিছু চিন্তা করেন। ভেরি গুড। মাহবুবা ইয়াসমিন একটা উদাহরণ লিখছে, আই সিং এ সং। আই সিং এ সং। ধরেন এ সং দরকার নাই, আমরা লিখলাম আই সিং। এটা একটা উদাহরণ, রাইট? সাবজেক্টের পরে একটা অ্যাকশন ভার্ব চলে আসছে, সাথে সাথে কি হয়ে গেছে? একটা সেন্টেন্স হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন আমরা বললাম এটা একটা প্যাটার্ন।
এবার আরেকটা প্যাটার্ন কি দিলাম, যে সাবজেক্টের পর টু বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। যদি এমন হয় তাহলে এটা কন্টিনিউয়াস হয়। তাহলে বলেন তো আই সিং, এটা কন্টিনিউয়াস কি হবে যদি এটা বুঝেন কেউ, যে সাবজেক্টের পর একটা টু বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ যদি হয়, তাহলে আনসারটা কি হবে? সুন্দর, সিম্পল। এটা হবে আই, এবার একটা টু বি ভার্ব, সাবজেক্টের পর একটা টু বি ভার্ব দিতে হবে এম, এরপর হচ্ছে এস আই এন জি আই এন জি, সিঙ্গিং। ভেরি গুড। যারা অলরেডি এগুলো জানে তারা খুব তাড়াতাড়ি আনসার করতে পারছে, আর যারা জানে না তারা আস্তে আস্তে বুঝেন জিনিসটা, যে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব, তাহলে এটা ইনডিফিনিট বা সিম্পল টেন্স। সাবজেক্টের পর একটা টু বি ভার্ব, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স। এবার ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা টেন্স মাথায় রাখবো, মনে রাখবো। সেই আরেকটা টেন্স কি? আরেকটা টেন্সের নাম হচ্ছে পারফেক্ট টেন্স বলা হয় এটাকে। এটা হচ্ছে সাবজেক্ট এরপর একটা টু হ্যাভ ভার্বের সাহায্য নিতে হয়। টু হ্যাভ ভার্ব এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। আপনারা নিশ্চয়ই ভার্বের 3 নাম্বার ফর্ম কি জানেন? ভার্বের 3 নাম্বার ফর্ম কি বলেন তো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটাকে বলা হয় পারফেক্ট, অথবা কোন কোন দেশে এটাকে বলা হয় কমপ্লিটেড টেন্স, কমপ্লিটেড অ্যাকশন। তার মানে এবার এটার উদাহরণ যদি আমরা লিখি, তাহলে অ্যানসারটা কি হবে বলেন তো? উদাহরণটা লিখতে গেলে অ্যানসারটা কেউ দিতে পারবেন? যদি আমরা এই যে আই সিং, এটা কি পারফেক্ট টেন্সে লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে আই, এরপরে হ্যাভ, টু হ্যাভ, এরপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো ভার্বের 3 নাম্বার ফর্মটা কি হবে? সিং এর 3 নাম্বার ফর্ম হচ্ছে এস ইউ এন জি, সাং। আর দেখেন আমাদের রহমতুল্লাহ একটু মাতবরি করতে যায়, অ্যানসার লিখছে সেং। আই হ্যাভ সেং, আমি সেং। ভেরি গুড রহমতুল্লাহ। তাহলে দেখেন এস এ এন জি, ওই যে একটু আগে আলোচনা করছি, সেটার পার্থক্যটা তো বুঝতে পারছেন, যে কেন এ আগে ইউ আগে, এগুলো মনে রাখা উচিত কিনা, জরুরি কিনা, এগুলো বুঝতে হবে এই বিষয়। তাহলে অ্যানসারটা হচ্ছে কি আই হ্যাভ সাং। তাহলে আই হ্যাভ সাং এটা হয়ে গেল এখন কি পারফেক্ট। তাহলে আপনারা দেখেন টেন্সের 3টা ধরন আপনারা দেখলেন। একটা হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিটের স্ট্রাকচার বা ইনডিফিনিটের সেন্টেন্স গুলো কিরকম হয়? সাবজেক্টের পরেই সরাসরি ভার্ব, সাবজেক্টের পরেই সরাসরি কি হবে? ভার্ব, অ্যাকশন ভার্ব। আর কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্স করার জন্য আমাকে কি করতে হয়? আমাকে অক্সিলারি ভার্বের সাহায্য করতে হয়, সাহায্য নিতে হয়। তাহলে এই কন্টিনিউয়াস টেন্সে, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্সে একটা টু বি ভার্ব এসে মূল ভার্বকে সাহায্য করলো অর্থ প্রকাশ করতে। বুঝতে পারতেছেন কথাটা? অক্সিলারি ভার্ব কিভাবে সাহায্য করে? তাহলে অক্সিলারি ভার্ব মূলত দরকার হয় কোন কোন টেন্সে বলেন তো দেখি? কন্টিনিউয়াস টেন্সে এবং পারফেক্ট টেন্সে। কেন? কারণ কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা সাহায্য করে? টু বি ভার্ব। আর পারফেক্ট টেন্সে কোনটা সাহায্য করে? টু হ্যাভ ভার্ব। অক্সিলারি ভার্ব টু বি ভার্বের পরে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের 4 নাম্বার ফর্ম হয়, আর টু হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। আপনাদের এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু জানাবেন, এবং ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টক টু মি, ইউ ক্যান আনমিউট ইউরসেলফ এন্ড দেন ইউ ক্যান আস্ক মি এনিথিং। এতটুকু পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা? টেনশন আছে, টেনশনের কারণ থাকতে পারে, সেটাও বলতে পারেন। বাট 3টা জিনিস শুধু আপনি মনে রাখবেন, সেই 3টা জিনিস মারুফ হাসান আমি বলতেছি আরেকবার, 3টা জিনিস শুধু আপনি মনে রাখবেন। 3টা জিনিস কি? একটা হচ্ছে ইনডিফিনিটের স্ট্রাকচার, ইনডিফিনিট টেন্স এটা কিভাবে প্রকাশ করে? এখানে কোনো অক্সিলারি ভার্ব আসে না, এখানে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব চলে আসে। বুঝতেছেন আমার কথা? ইনডিফিনিট টেন্সে কোনো ধরনের কোনো অক্সিলারি ভার্ব নাই, সরাসরি সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব চলে আসবে। আর কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্সের মধ্যে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, সেটা হচ্ছে টু বি ভার্ব। আর টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। টু বি ভার্বের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ করতে হবে। এবার দেখেন পারফেক্ট টেন্সে টু হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। তার মানে টু হ্যাভ ভার্ব সাবজেক্টের পরে টানতে হবে, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হবে। প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। এখন এই স্ট্রাকচার, এই স্টাইল আপনাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। এখন প্রত্যেকটা টেন্সে, মানে প্রত্যেকটা টেন্সের মানে টেন্স আমরা বইতে কিভাবে শিখি টেন্স জানেন? টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের পরে এবার ইনডিফিনিট আছে, হেডিকিটা। তাহলে ইনডিফিনিট, পারফেক্ট, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, মাগমা হেডিকিটা আবার। তাহলে আপনারা ওই 3টাকে উল্টে ফেলেন, ওগুলো শেখার দরকার নেই। আপনি 3টা টেন্স মনে রাখবেন। 3টা টেন্স কি কি? ইনডিফিনিট অথবা সিম্পল, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, এবং পারফেক্ট অথবা কমপ্লিটেড। আপনাকে সেন্টেন্সের মিনিং বলা হয়েছে। সেন্টেন্সের মিনিং মানে কি? সেন্স অফ টেন্স। আপনার টেন্সের সেন্স তৈরি করতে হবে।
তাইলে আপনি যে একটা ইংরেজি বাক্য বলবেন সেই বাক্যটা কি ইনডিফিনিট স্টাইলে হবে নাকি কন্টিনিউয়াস স্টাইলে হবে নাকি পারফেক্ট স্টাইলে হবে সেটার উপর ডিপেন্ড করে আপনি সেন্টেন্সটা সাজাতে হবে। এখন আপনি কি সেন্টেন্সটা প্রেজেন্টে লিখবেন নাকি পাস্টে লিখবেন না ফিউচারে লিখবেন এটা তো আপনার কাছে একদমই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কিভাবে? যদি আপনি এই একটা স্ট্রাকচার থেকে এখন আপনি তিনটা স্ট্রাকচার বের করতে পারবেন। কিভাবে আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন, যদি আপনি প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সেন্টেন্স লিখতে হয় তাহলে আপনি কি করবেন? সাবজেক্ট, আমি একটু ছোট করে নেই লেখাটা, আপনারা একটু দেখেন আপনারা একটু জাল লেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা যদি বুঝতে পারেন যে যদি আপনি ইনডিফিনিট টেন্সে লিখতে হয় তাহলে সাবজেক্টের পরে V1 ভার্বের 1 নম্বর ফর্ম অথবা এখানে এস অথবা ইএস এটা লিখে রাখেন। এস বা ইএস মানে কি সেটা আমরা আলোচনা করব একটু পর। তার মানে এখানে V1 লিখছি মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম না? এরপর আমরা এস বা ইএস লিখছি, ওই প্রেজেন্ট লিখতে এস ইএস লাগে, আপাতত এটা মাথায় রাখবেন। মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেহেতু প্রেজেন্ট PRESENT লাগে না, এই এস ইএস লাগে, কিন্তু তারপরে এস ইএস কেন লিখছি এটার একটা ব্যাপার আছে, আমরা সেটা আলোচনা করব পরে। কিন্তু এই V1 যে লিখছি এটা মানে কি? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার যদি আমি লিখি সাবজেক্ট প্লাস V2 তাহলে ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। এবার যদি আমি ফিউচার ইনডিফিনিট লিখতে চাই তাহলে এখানে কি করতে হবে? সাবজেক্টের পরে কি আনতে হবে বলেন তো? ভার্বের ফিউচার ফর্ম বসাতে হবে। ভার্বের ফিউচার ফর্ম কি তাহমিদ বলেন? সাবজেক্ট প্লাস উই শল প্লাস V1 প্লাস সাবজেক্ট। মাশাআল্লাহ, বাপ রে বাপ, এই ছেলে তো বারুদ। সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস বাকি অংশ। সিম্পল। কেন এখানে উইল প্লাস V1 আসছে? কারণ এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের ফিউচার মানে ইনডিফিনিট যেহেতু ওই যে ভার্বের ফিউচার ফর্ম বসছে। তাইলে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল প্রেজেন্ট। ঠিক একই রকম ভাবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটা কি হয়ে গেল? এটা হচ্ছে পাস্ট। এবার একই রকম ভাবে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ফিউচার। তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই সবগুলোরই প্রেজেন্ট পাস্ট ফিউচার আছে। তাহলে এটা প্রেজেন্ট। এটা কোন প্রেজেন্ট? কিসের প্রেজেন্ট? এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই একদমই ইজি, এখানে কোনো অক্সিলারি ভাবে ঝামেলা নেই। হাসনাত শুভ নামে একজন অ্যানসার প্রশ্ন করছে যে শ্যাল কখন বসে, উইল কখন বসে। হাসনাত শুভ, শ্যাল জীবনে কোনোদিন বসে না, শ্যাল মরে গেছে। ইংরেজি আইয়ের জায়গায়। হ্যাঁ হ্যাঁ, শ্যাল বসে আইয়ের জায়গায়। ভেরি গুড তাহমিদ, শ্যাল শুধু আয়ের জায়গায় বসে। কিন্তু তাহমিদ এখন কি হয়েছে জানেন? ইংরেজিতে ফিউচার প্রকাশ করার জন্য শ্যাল শুল নামে 2 ভাই ছিল, শ্যাল আর উইল 2 ভাই ছিল। তো শ্যাল দ্বারা মরে গেছে, শ্যাল মরে গেছে। তো শ্যালের বয়স বেড়ে গেছে, অনেক বৃদ্ধ হয়ে গেছে, এরপরে এটা মরে গেছে। এখন এটা ওল্ড ইংলিশ হয়ে গেছে। তার মানে বুড়া কালে যারা ইংরেজি ব্যবহার করতো হেতারা শ্যাল ব্যবহার করতো, বুঝছেননি? শ্যাল ব্যবহার করবেন নি? যেতে প্রশ্ন করছে হেতে আমারে বিশ্বাস করতে পারে না, হেতে প্রশ্ন করছে শ্যাল কখন বসে। শ্যাল নিয়ে তো আমি কোনো কথাই কইনি, হেতে এটা জিজ্ঞাসা করলো কেন? তার মানে হেতের ইমানে গলত, আকীদাগত প্রবলেম আছে। মজা করতেছি, প্রশ্ন করতেই পারেন, আপনারা প্রশ্ন করবেন। বাট আমি তো বলছি ফিউচার ফর্ম মানে কি? উইল প্লাস V1 প্লাস সিম্পল। আর কোনো চিন্তা করতে পারবেন, চিন্তা করা যাবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে আপনার ইংরেজির উস্তাদ মানবেন ততদিন পর্যন্ত আপনার ইংরেজি কোনো উন্নতি হবে না। অতএব এই আজগুবি প্রশ্ন যদি মাথায় আসে সাথে সাথে আপনি চিন্তা করবেন, আগে নিজেকে নিজে প্রশ্ন করবেন এই প্রশ্নটা কি উস্তাদ হাসান আমাকে শিখিয়েছে? না, তাহলে এটা ভুল, আমার জানা দরকার। এভাবে চিন্তা করবেন। অনেকে হাসতেছেন, যারা হাসতেছেন তাদের দাঁতটা একটু পরিষ্কার করে ফেলেন। দাঁত খেয়ে যে বসছেন দাঁতের মধ্যে আলো লেগে আছে দেখা যাইতেছে, অথবা ডিম লেগে আছে, যে হলুদ দাঁত, কি সুন্দর হাসি। তুফিকুর রহমান, তুফিকুর রহমান, তৌফিকুর রহমান না তুফিকুর রহমান? আপনার নাম কি? তৌফিকুর রহমান। তো তৌফিকুর বানান কি? সার্টিফিকেট কি এরকমই লেখা? আপনাকে কোনো বিদেশি থেকে জিজ্ঞাসা করবে মিস্টার তুফিকুর রহমান, মিস্টার তুফিকুর রহমান, এরকম ভাবে কথা বলবো আপনার সাথে। যাই হোক, সার্টিফিকেট যেভাবে লিখছে এইভাবে লিখছি আমি। সার্টিফিকেটে যে ছোটকালে এরকমই করছে, আমরা বাপ জানতো না, বানান নিজের মতো করে লিখে আমরা বিপদে ফেলা দিচ্ছি, বুঝছেননি? জি স্যার। আপনার দেশে বাড়ি কোন জায়গা? কিশোরগঞ্জ। আরে কিশোরগঞ্জ আর আমরা কুমিল্লার দিকে একই রকম মনে হয়, এক জায়গার কথাবার্তা একই রকম। যাই হোক, অনেক ধন্যবাদ তুফিকুর রহমান। আপনি কি বুঝতেছেন? জি বুঝতেছি। ভেরি গুড। মন খারাপ করে ফেলছেন? চেহারা না।
একটু আগে হাসি ছিল, এখন তো হাসি গেছে গা। যে আমি কথা বেশি দেখি। যাই হোক, ঠিক একই রকম ভাবে কন্টিনিউয়াস এর তিনটা কি আপনারা লিখতে পারবেন? অবশ্যই লিখতে পারা উচিত। কিভাবে দেখেন, সাবজেক্ট সাবজেক্ট কন্টিনিউয়াস করার জন্য একটা টু বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তাই না? তাহলে দেখেন এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হয় তাহলে কি করতে হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর ও মাই গড, এম ইজ আর, এরপর প্লাস ভার্বের ফোর্থ ফর্ম ভেরি গুড, এরপর ভার্বের ফোর্থ ফর্ম, এরপর বাকি অংশ। প্লাস অবজেক্ট। না অবজেক্ট লাগবে না, বাকি অংশ। অবজেক্ট বলা যাবে না বাবা, অবজেক্ট বলা যাবে না। অবজেক্ট কেন বলা যাবে না সেটা পরে বলবো, এখন না। অবজেক্ট ভুলেও বলা যাবে না, বাকি অংশ। কোনো অবজেক্ট কিছু নেই, এক্সটেনশন, ইংরেজিতে বলে এক্সটেনশন। ঠিক আছে? তাহলে সাবজেক্ট এম ইজ আর V4 এরপরে এক্সটেনশন। তাহলে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভেরি গুড। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসলি। এরপর দেখেন সাবজেক্ট যদি Subject ফার্স্ট plus- কন্টিনিউয়াস করে তাহলে আমাকে কি করতে হবে বলুন তো? ওয়াজ আর ওয়াজ ওয়্যার, এরপরে কি হবে? এরপরে Before. সেম, শুধু আমাদের শুধু ওই যে টেন্সটা চেঞ্জ হচ্ছে, আর এই কারণে ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথম ভার্বটা তাও। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এবার যদি ফিউচার কন্টিনিউয়াস করি তাহলে অ্যানসারটা কি হবে? বলতে পারলে তাহমিদকে একটা চকলেট দিব, বিশাল দামি চকলেট। সাবজেক্ট প্লাস উইল বি বা shall be আরে তাহমিদ, তুমি তো ধরা খাইছো, তুমি তো মুখস্থ কইতাছো। তুমি শ্যাল বি কি লিয়া কইছো? সরি উইল বি সেলবি বলে দিচ্ছি। সরি তো ঠিক আছে, কিন্তু শ্যাল বি যেহেতু মুখ দিয়ে বেরিয়ে গেছে তার মানে তুমি মুখস্থ করতেছো। মুখস্থ করেছিলাম আগে। আচ্ছা, তাহলে এখানে শ্যাল বি দরকার নাই, উইল বি। মানে উইল বি কেন হইছে এটা বলো তো দেখি তাহমিদ। কারণ এখানে উইলটা তো আগে হয়ে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিটে তো ফিউচার ইনডিফিনিটে এটা উইল বসে গেছে, তাহলে কন্টিনিউয়াস এটা ম্যাচ হয়ে যায়। মানে কিভাবে ম্যাচ হচ্ছে? এখানে উইল বি হলো কেন? এখানে উইল এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হলে তো হইতো। এই যে উইল এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ দিলে তো হইতো, বিফোর হইতো না? নো স্যার, কেন? বলতে পারবো না ভালো করে। কেন বলতে পারবা? যদি বলতে পারো তার মানে মাশাআল্লাহ। আমি একটু মনে করা দিতে পারি, একটু হেল্প করতে পারি তোমাকে। কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করার জন্য সাবজেক্টের পর একটা টু বি ভার্ব বসিত হয়। এখন যদি উইল প্লাস V4 হয় তাহলে এখানে তো কোনো টু বি ভার্ব বসে না। জি, তাহলে টু বি ভার্বের ফিউচার ফর্ম হচ্ছে উইল বি। উইল বি। তাহলে কন্টিনিউয়াস টেন্সে উইল বি কেন হইলো? কারণ এটা টু বি ভার্বের ফিউচার ফর্মের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এরপর এবার এটা হইছে কি? আচ্ছা, আমি তোমাকে আবার প্রশ্ন করতেছি, দেখো ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আচ্ছা, গেল আমাদের এই যে ফিউচার কন্টিনিউয়াস এর চারটা ফর্ম। দেখেন এখানে শুধু পার্থক্য হচ্ছে এই টু বি ভার্বের ফর্মগুলো টেন্স অনুযায়ী বসবে, আর সবকিছু কিন্তু চেঞ্জ নেই, সবকিছু এক। যেমন সাবজেক্টের পরে সরাসরি ভার্ব আসলে এটা ইনডিফিনিট বা সিম্পল টেন্স, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট, ভার্বের ফিউচার ফর্ম থাকলে ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও সেম, সাবজেক্ট এরপর টু বি ভার্ব এরপর ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে সাবজেক্ট এরপর এম ইজ আর, টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, টু বি ভার্বের পাস্ট ফর্ম থাকলে এটা পাস্ট কন্টিনিউয়াস, আর টু বি ভার্বের ফিউচার ফর্ম থাকলে এটা ফিউচার কন্টিনিউয়াস। সবাই বুঝতে পারছেন? জি, এবার পারফেক্ট টেন্সের তিনটা আমরা বের করে ফেলি। পারফেক্ট টেন্সের তিনটা কি হবে? সাবজেক্ট আমাদের প্লাস প্রথমে হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভেস হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এরপরে ভার্বের Plus কত নাম্বার ফর্ম? V3 V3 প্লাস বাকি অংশ। এক্সটেনশন। হ্যাঁ, এক্সটেনশন প্লাস ভেরি গুড, ভেরি গুড। এক্সটেনশন মানে বাকি অংশ। আচ্ছা, তাহলে এটা কি হলো? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট, ভেরি গুড। প্রেজেন্ট পি ই আর পিপি প্রেজেন্ট পি বললেই চলে। ও ইয়েস, হ্যাঁ প্রেজেন্ট পি বললে চলে। গুড, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? মানে পিপি এটা বললেই চলে। আচ্ছা, সাবজেক্ট প্লাস এরপরে হচ্ছে টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ। যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট করতেছি তাহলে হবে V3 প্লাস ডট 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 এরপরে বাকি অংশ। তাহলে এটা কি হইলো? পিপি পাস্ট পারফেক্ট পারফেক্ট। ও আচ্ছা, এটারে পিপি আর এর আগেরটা হচ্ছে প্রেজেন্ট পি। প্রেজেন্ট পি যে এটা সবাই শর্টলি পিপি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, আমারই বুঝতে ভুলেছে। গুড। আচ্ছা, তাহলে আমাদের একটু জায়গা সংকুলন, আমাদের জায়গা বের করে নিতে হবে। সো আমরা এখন একটা ছোট ছোট জায়গা বের করার সিস্টেম বের করব। তাহলে আমরা এই যে টেন্সের স্ট্রাকচার গুলো আমরা এখানে লিখে ফেললাম, এবং সবগুলো স্ট্রাকচার লিখতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সটা বাকি। তাহলে অ্যানসারটা কি হবে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা shall উইল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3। আমার কেন জানি মনে হইতেছে আপনার আম্মা আপনার বই বই কই দিতেছে। না, আমি নিজেই বলতেছি, কেউ বলে নাই।
ফিউচার পারফেক্ট। আচ্ছা, আপনারা যদি কেউ এটা বুঝেন, একটু সময় লাগছে, আপনারা সময় নিয়ে দেখছেন, কোনো সমস্যা নাই, বাট এখন আপনাদেরকে এটার উপর অনেক কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলে দিব কিভাবে কি কাজ করতে হবে, কি করতে হবে। কিন্তু আপনারা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এই 9 প্রকারের সেন্টেন্স তৈরি করা আপনি শিখছেন। 9 প্রকারের সেন্টেন্স আপনি এখন থেকে তৈরি করতে পারবেন। একটা বাক্যকে আপনি 9 রকমের বাক্য তৈরি করতে পারবেন। যেমন আই সি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটাকে যদি পাস্ট ইনডেফিনিট করে তাহলে অ্যানসারটাকে জয় রয় লিখতেছেন কেন? কেন লিখতেছেন? আমার কথা তো মনোযোগ দিয়ে শুনতে হবে। যে চীনাও লিখতেছে, অনেকেই লিখতেছেন, এটা কেন? ওয়াই? আপনারা দেখেন, একটা স্ক্রিনশট নেন, এরপর আপনারা আমার কথাগুলো মনে করবেন এবং খাতায় লিখবেন। স্ক্রিনশট দেখে খাতায় লিখবেন। এখন তো স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি আমি, কিন্তু তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে এতক্ষণ শুনেন নাই। কোন কথাটা জানি আল্লাহ মিস করে গেছেন, যে মিস করার কারণে আপনি আপনার ব্রেইনটাকে কাজে লাগাইতে পারবেন না, কোন একটা জায়গায় মিস করে ফেলবেন এবং করবেন। আমি আবারও বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। নিসারউদ্দিন তো অলরেডি খাটের উপরে বসেই ক্লাস করতেছে। আমি যদি যাই তার সাথে একটু বসতে পারতাম, দোস্তা দুস্তি করে আমিও ইংরেজি শিখিয়ে দিতাম তোমার। বুঝছো নিসারউদ্দিন? মানে খাট পরিহার করতে হবে, ঠিক আছে? চেয়ার টেবিলে বসবেন, এটা আগেই বলা হয়েছিল। যাই হোক, এখন আপনারা একটা জিনিস একটু মাথায় রাখবেন, আই সিং এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এবার এটার পাস্ট ইনডিফিনিট কি হবে বলেন তো? sing, আই স্যাং। I was sing, পাস্ট ইনডিফিনিট কি হবে? I sang, sorry. আই স্যাং। আচ্ছা, আমি একটু প্র্যাকটিস করতে করতে আপনাদের সাথে যাই, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আপনারা যারা মনোযোগের সাথে দেখতেছেন স্ক্রিন এবং আমার কথা শুনতেছেন, তারা এটা টোটালটা বুঝে যাবেন জিনিসটা কি। জিনিসটা কি আমি আবারও বলি, দেখেন আমি একটা সেন্টেন্স এখানে লিখে প্র্যাকটিস করে দেখাচ্ছি। যেমন আমি যদি বলি আই, খেয়াল করেন আমি লিখতেছি আই ফ্লাই। আই ফ্লাই মানে কি? আমি উঠতেছি বা আমি উড়ি, আমি উড়ি এরকম। তাহলে এবার যদি আমি পাস্ট ইনডিফিনিট করি তাহলে কি হবে? আই এফ এল ই ডব্লিউ, ফ্লি। আমি যদি এটাকে ফিউচার ইনডিফিনিট করি তাহলে হবে আই উইল ফ্লাই। শেষ। আমি যদি এবার এটাকে কন্টিনিউয়াস ফর্মে লিখতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে বলেন তো? আই এম ফ্লাইং। flying Flying, যদি আমি এটাকে পাস্ট কন্টিনিউয়াস লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে আই ওয়াজ ফ্লাইং। যদি আমি এটাকে ফিউচার কন্টিনিউয়াসে লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে I will be flying. ফ্লাইং। অনেকেই প্র্যাকটিস না করার কারণে বা না বোঝার কারণে এই উইল ফ্লাই আর উইল বি ফ্লাইং এর মধ্যে ভেজাল লাগায় ফেলবে। কিন্তু তাদেরকেও আমি খুঁজে বের করবো যে কেন তারা ভেজাল লাগাচ্ছে, কারণ তারা ওই যে এর আগের প্র্যাকটিস গুলো করে নাই। তুমি ভার্ব 19 বার লেখে নাই অক্সিলারি ভার্ব গুলো খাতার মধ্যে। আপনারা নিশ্চিত থাকেন যারা লেখে নাই তারা এইভাবে ভুল করবে 100%। 19 বার অক্সিলারি ভার্ব গুলো লিখতে বলা হয়েছে কেন? কারণ এই যে এই ছোটখাটো ভুলগুলো যাতে না হয়। কারণ উইল ফ্লাই মানে হচ্ছে এটা সরাসরি ইনডেফিনিট টেন্স, আর উইল বি ফ্লাইং এটা মানে কি? এটা কন্টিনিউয়াস ফর্ম। Yes. ঠিক একই রকম ভাবে আপনারা আরেকটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে উইল মানে এটা এক ধরনের মোডাল, আর মোডালের পরে সরাসরি কখনো ভার্বের সাথে আইনজি যোগ হতে পারে না। যেমন মোডালের পরে যে ভার্বটা আসবে এই ভার্বের সবসময় বেস ফর্ম হবে। তাহলে দেখেন এখানে উইলের পরে আসছে বি, মানে টু বি ভার্ব আসছে, তাহলে টু বি ভার্বটা বেস ফর্ম করছে। টু বি ভার্বের পরে এরপর আইনজি যোগ হয়েছে কন্টিনিউয়াস প্রকাশ করার জন্য। ফ্যাক্ট, টু বি রিমেম্বার্ড, টু বি নোটিসড, এই ফ্যাক্ট গুলা নোটিস করবেন। পরে আমরা এগুলো নিয়ে কথা বলবো, কাজ করব যে ইংলিশ সোসাইটিতে কিভাবে ন্যাচারাল ইংলিশ প্রকাশ করার জন্য কোন কোন বিষয়গুলো, কোন কোন ফ্যাক্ট গুলো আপনি মাথায় রাখবেন, কোন স্ট্রাকচার গুলা কিভাবে মারবেন, এটা আমি বলে দিব। এগুলো হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন গুলা মুখস্থ করা এবং মনে রাখা সবার জন্য খুবই জরুরি। তাহলে পারফেক্ট টেন্সে যদি আমি এটা লিখতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? আই, এর সাথে বসে হ্যাভ। অনেকের প্রবলেম হয় স্যার, অনেকেই দেখবেন নেক্সট ক্লাসে বলতে পারেন স্যার আমার তো কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে, কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে, এগুলোতে সমস্যা হয়। যাই হোক, এরকম সমস্যা যদি আগে হয়, যদি কারো হয় তাহলে তাদের এটা সমাধানের ব্যবস্থা করে দেবো আমরা খুব সহজে, যে এটারও নিয়ম আছে কোথায় এম ইজ আর কোথায় কোনটা বসে না। যাই হোক, তাহলে এখন আই হ্যাভ এবার কি হবে? ফ্লোন, এফ এল ও ডব্লিউ, ফ্লোন। আই হ্যাভ ফ্লোন, রাইট? বুঝতে পারতেছেন? Yes. I had flown. I Will have will flown. have flown. সবাই বুঝতেছেন? আচ্ছা, বুঝছেন তো সবাই, রাইট? একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনি যদি চান। আপনারা যে স্ক্রিনটা দেখতেছেন এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সবাইকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিলাম। এই দেখেন,
সবগুলো স্ট্রাকচার খেয়াল করেন, সবগুলো স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। বুঝতেছেন? এই সবগুলো স্ট্রাকচার একদম অথেন্টিক। কি ঠিক? অথেন্টিক। অথেন্টিক মানে হচ্ছে পৃথিবী উল্টে যাবে, এই স্ট্রাকচার গুলা কোনোটা চেঞ্জ হবে না। পৃথিবী উল্টে যাবে কিন্তু এই স্ট্রাকচার গুলা কি হবে না? চেঞ্জ হবে না। এই কথাটার মানে কি? আবার একটু বোঝানোর চেষ্টা করি। আপনারা তো জানেন যে অ্যাকশন ওয়ার্ড হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে দেখেন, এই যে অ্যাকশন ওয়ার্ড আর অক্সিলারি ভার্ব মিলে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যায়। আমরা মিনিং গুলো যখন আলোচনা করব তখন আপনারা বুঝবেন যে এই আই ফ্লাই এটার পার্থক্য কি, আর আই এম ফ্লাইং এই দুটোর মধ্যে পার্থক্য কি, আই হ্যাভ ফ্লোন এগুলোর মধ্যে পার্থক্য কি, এগুলো যে কিভাবে, এই যে আই ফ্লাই মানে হচ্ছে আমি উড়ি, তার মানে হচ্ছে এটা সব সময়কার কাজ। আমি যদি বলি আই টিচ ইংলিশ, তার মানে হচ্ছে আমি সব সময়ের জন্য এই কাজটা করি, এটা চিরন্তন সত্য, এটা অভ্যাসগত কাজ, এটা ন্যাচারাল। আর আমি যদি বলি আই এম টিচিং, তার মানে হচ্ছে রাইট এট দিস মোমেন্ট আই এম পারফর্মিং দ্য টাস্ক, আই এম হ্যাপেনিং, আই এম দ্য রিজন টু হ্যাপেন দ্য অ্যাকশন। তার মানে এই অ্যাকশন ভার্বের কাজটা এই মুহূর্তে চলতেছে। বুঝতেছেন আপনারা আমার কথা? তাহলে এই সবগুলা টেন্স অ্যাকশন ওয়ার্ড পাওয়ারফুল, এবং সাবজেক্ট অ্যাকশন ওয়ার্ডের কে কোনোভাবেই মানে প্রভাবিত করতে পারে না। সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে এবং এই প্যাটার্ন গুলা কোনোটাই চেঞ্জ হবে না। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্টটা কি? খুব বেশি ইম্পর্টেন্ট। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে সাবজেক্টটা ইম্পর্টেন্ট কিভাবে? আপনাদের কাজ কিন্তু, মানে আপনাদের ক্লাসের কাজ আমি এখন ইচ্ছা করলে দিয়ে দিতে পারি। আপনাদের ক্লাসের কাজটা হচ্ছে এই স্ট্রাকচার গুলা আপনারা একটা পৃষ্ঠা খাতার মধ্যে লিখবেন এবং একটা এক্সাম্পল সহ লিখবেন। এইভাবে করে আপনি 19টা বাক্য 19 বার পৃষ্ঠার মধ্যে লিখবেন। কয়বার লিখবেন? 19 বার। 19 বার। তার মানে আপনি 19 বার একটা পৃষ্ঠার মধ্যে স্ট্রাকচার লিখলেন এবং ওই স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স চেঞ্জ করে লিখলেন। এটা হচ্ছে আপনার কাজ। এবার এই কাজ করতে গিয়ে আপনি খেয়াল করবেন যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখন থার্ড পারসন সিঙ্গুলার মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হবে। এস বাই এস যোগ হবে। এখন থার্ড পারসনটা কি একটু খেয়াল করেন। সাবজেক্ট হিসেবে তিনটা জিনিস ব্যবহৃত হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসেবে কয়টা জিনিস ব্যবহার হয়? তিনটা জিনিস। একটা জিনিসের প্রথমটার নাম হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে কি? ফার্স্ট পারসন মানে হচ্ছে আই। ফার্স্ট পারসন মানে কি? আই, মি, উই। আই, মি, উই। আমরা বলছি অলরেডি যে সাবজেক্ট হিসেবে আমরা কয়টা জিনিস হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় হচ্ছে তিনটা জিনিসের। একটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে কি? আই। সেকেন্ড পারসন মানে কি? ইউ। সেকেন্ড পারসন এটার মানে হচ্ছে ইউ, এন্ড আরেকটা হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসন মানে কি? থার্ড পারসন। তো থার্ড পারসন মানে হচ্ছে এভরিথিং। এভরিথিং তার মানে হচ্ছে সংক্ষেপে যদি বলি, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। মনে থাকবে না কথাটা? তাহলে সংক্ষেপে থার্ড পারসন বলতে গিয়ে আমরা কি বুঝেছি? থার্ড পারসন এটা কি? একটা ছন্দ। আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। মনে থাকবে না? থার্ড পারসন তারা। তাহলে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আমি ইংরেজি কি? আই। তুমি ইংরেজি কি? ইউ। আই এবং ইউ ছাড়া যা কিছু আছে দুনিয়াতে সবকিছু কি? থার্ড পারসন মানে তৃতীয় পক্ষ। এখন এই সবকিছুকে তৃতীয় পক্ষে আপনি দেখবেন দুইটা ভাগে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। যেমন আমি যদি বলি হাসান, হাসান এটা কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? ফার্স্ট পারসন। হাসান ফার্স্ট পারসন? থার্ড পারসন। হাসান মানে কি আই? হাসান দ্বারা কি আই বুঝেছে? আমি বুঝেছে? না। তাহলে থার্ড পারসন।
এখন আমারে সম্মান করতে যে হাতে ফার্স্ট পারসন বানাইছে, অসুবিধা নাই, we can appreciate it। ঠিক আছে, ও স্যারকে অনেক ভালোবাসে, সম্মান করে, এই কারণে সে নিজেকে করছে কি যে হাসান স্যারের নাম তাহলে হাতে ফার্স্ট। কি রে বাবারে আপনারা, আচ্ছা আই এম সরি, আমারই ভুল হয়েছে। তাহলে আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা, তাহলে হাসান এটা থার্ড পারসন, রাইট? এবার আমি যদি লিখি ইট, কোন পারসন? শুধু 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 তাহমিদ কথা বলেন, আই লাভ তাহমিদ। তাহমিদ কথা বলবেন, তৃষ্ণা আরে ত্রিনা কথা বলবেন, থার্ড পারসন। আমরা আপনারা আনমিউট করতে পারেন। আরেকটা হচ্ছে জসিম, জসিম কোথায়? জসিম কোথায়? থার্ড পারসন। এই তিনজন কথা বলবেন। তাহলে এবার ইট এটা কি? থার্ড পারসন, রাইট? জি আচ্ছা, এবার চিলড্রেন এটা কি? থার্ড পারসন। থার্ড পারসন। আচ্ছা, এবার আমি যদি বলি ওমেন, এটাও থার্ড পারসন। থার্ড পারসন। আমি যদি বলি ফাদার, থার্ড পারসন। আচ্ছা আমি যদি বলি কি বলবো, কি বলতে পারি? স্টুডেন্ট। থার্ড পারসন। আমি যদি বলি স্কুল, থার্ড পারসন। আমি যদি বলি ইনস্টিটিউশনস, থার্ড পারসন। থার্ড পারসন। এরকম আমি যা কিছু লিখি এগুলো সব থার্ড পারসন হবে না? আমি তুমি ছাড়া ভবে আছে যারা, সব কি? থার্ড পারসন। থার্ড পারসন। এবার এই থার্ড পারসনের মধ্যে কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল? কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল? তাহলে এবার বলেন তো কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল? হাসান, ফার্স্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হাসান এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার। আর ইট এটা কি? সিঙ্গুলার। এটাও সিঙ্গুলার। সিঙ্গুলার। চিলড্রেন এটা প্লুরাল। প্লুরাল। তাহলে এটা সিঙ্গুলার কি? চাইল্ড। চাইল্ড। ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে চাইল্ড যদি হইতো তাহলে এটা সিঙ্গুলার, আর চিলড্রেন এটা কি? প্লুরাল। প্লুরাল। ওমেন এটা কি? থার্ড পারসন। থার্ড পারসন। সিঙ্গুলার। প্লুরাল। প্লুরাল। প্লুরাল জি। প্লুরাল। এটা সিঙ্গুলারটা কি? উইমেন। উইমেন। আমি কি লিখছি? উইমেনই তো এটা থার্ড পারসন সিঙ্গুলার। ওকে। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। প্লুরাল। প্লুরাল। এটা সিঙ্গুলার কি? ওমেন বা উইমেন। অনেকে অ্যানসার লিখে দিছে, আপনারা পারেন নাই, আপনাদের মুখ বন্ধ করে দেওয়া হলো। আন্তরিকভাবে দুঃখিত। এবার যারা পারছে তাদের মুখ অন। এবার অন্য কেউ যদি মুখ খুলতে চান আপনারা বলতে পারেন, আমি আপনাদেরকে সুযোগ করে দেবো। তাহমিদ আপনি আপনার মুখ খোলা রাখতে পারেন সবসময়ের জন্য, কোনো সমস্যা নেই। WOMAN ওমেন এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের সিঙ্গুলার প্লুরাল বুঝতে হবে। বলেন ঠিক না বেঠিক? ঠিক। সতর্ক থাকতে হবে, আমরা প্র্যাকটিস করতে করতে সতর্ক হব। আচ্ছা, এরপরটা হচ্ছে ফাদার, সিঙ্গুলার। জি। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে স্টুডেন্ট, এটা সিঙ্গুলার, এটার সাথে এস থাকলে এটা প্লুরাল হতো। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত হয়। এই কথাটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, এবং এটা আপাতত মাথায় রাখেন, পরবর্তীতে এটা প্র্যাকটিস করতে করতে আপনারা মনে রাখবেন। তাহলে এই কথাটা কি রাখবেন, এই কথাটা কি লিখবেন, খাতার মধ্যে কি লিখবেন, সেই খাতার মধ্যে লিখবেন। আপনারা স্ক্রিন দেখতেছেন, রাইট? ইয়েস। আচ্ছা, খাতার মধ্যে লিখবেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। খেয়াল করেন, এই যে আমি লিখতেছি, আমি লিখে দিচ্ছি, একটা নিয়ম আপনাদেরকে প্রথম দিচ্ছি। একমাত্র কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, INDEFINIT, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি, খেয়াল করেন, দেখতে 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 আপনারাও লিখে ফেলেন, কারণ এটাও 100 বার লিখতে হবে আপনাদেরকে। একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার বুঝায় তবে ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত হয়। মনে থাকবে কথাটা? একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার বুঝায়, অথবা ছন্দের তালে এখানে বুঝায়ের পরিবর্তে হয় লিখতে পারেন, কোনো সমস্যা নেই।
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা অন্য কোনো টেন্সে না। অনেক আহাম্মক আছে এইভাবে বুঝিয়ে দেওয়ার পরেও তারা কি করে ওই যে অন্য কোনো টেন্সেও মানে এই থার্ড টু এস বা এস যোগ করে ফেলে, স্যার এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, এলে এস বা এস যোগ করছি। তাহলে এস বা এস যোগটা কোন জায়গায় করতে হবে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। অন্য কোনো টেন্সের সাথে কোনো কিছু কখনোই কোনো কিছু যুক্ত হবে না। সাবজেক্ট অনুযায়ী ভাব বসবে, কোনো অসুবিধা নেই। এম ইজ আর লিখতে যে আপনাদের যাদের প্রবলেম হবে সেগুলোর একটা সংক্ষেপ আছে, আমরা বলে দিব। এস বাই এস দেখবেন অক্সিলারি ভার্বের অনেকগুলো শব্দের মধ্যে এস বাই এস আছে। যতগুলো অক্সিলারির সাথে এস বাই এস আছে এগুলো সবগুলো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে। যেমন এম ইজ আর, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কোনটা বসবে বলেন তো? তাহমিদ বলেন। ইজ, কারণ ইজ এর মধ্যে এস আছে। এবার ওয়াজ ওয়্যার, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কোনটা বসবে বলেন তো? ওয়াজ, শুধু ওয়াজ বসবে। কেন? কারণ এটা মধ্যে এস আছে, সিঙ্গুলার। ঠিক একই রকম ভাবে হ্যাভ হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাভ হ্যাজ এর মধ্যে কোনটা বসবে? হ্যাজ। আসিফ রিয়াজ একটা মাইর খাবেন। আসিফ রিয়াজ একটা ভুল করছেন, যে অ্যানসারটা লিখছেন সেই ভুলটা করলে অন্যদেরও প্রবলেম হতে পারে, এই কারণে আমরা সেই ভুল নিয়ে আলোচনা করতেছি না, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, আপনারা এতটুকু পর্যন্ত ক্লাসে সবকিছু আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এই রুলসটা এটারও একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন। এন্ড আমি 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 একটু হাইলাইট করে দিতে পারি কিছু কিছু বিষয় যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এই যে থার্ড পারসন সিঙ্গুলার, সো বি কেয়ারফুল। তবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এটা মাথায় রাখতে হবে। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এগুলো খাতার মধ্যে লিখবেন, বারবার খাতায় লিখতে হবে। এন্ড এই কাজটা আপনারা করতে হবে হচ্ছে আপনাদের আগামী ক্লাসের আগেই। তাহলে আপনাদের আগামী ক্লাসে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে কষ্ট করতে পারেন, যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিছি এবং আপনারা একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, এন্ড আপনারা মানে খুবই অবাক করা বিষয়, এন্ড আই ফিল লাইক হ্যাপি যে আমিও মানে এমেজড। আমি আমি আসলে ভাবি নাই যে এখানে আমার যে বন্ধুরা যুক্ত হয়েছে ওরাও এত বেশি সিরিয়াস হবে। আমি ভাবছি যে আমি এক পাগল নিয়ে ওরা কি করবে, তারপরেও মানে আমি আই স্যালিউট রিয়েলি আমার বন্ধুদেরকে বলতেছি যে এখানে সবাই সিরিয়াস। আই লাইক ইট, মানে ট্রাস্ট মি। আজকে 3 নাম্বার ক্লাসে আপনি এই 9টা স্ট্রাকচার মানে 9 ধরনের বাক্য তৈরি করা স্টুডেন্টরা 9 বছরেও শিখে না। আমি অনেক দিনের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, তাদের কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না। আমাদের পরবর্তী কাজগুলো হবে হচ্ছে আমরা আগে এই জিনিসগুলো মানে এই স্ট্রাকচারগুলো আমাদের ব্রেইনের মধ্যে সেট করে ফেলবো। টোটালি এটা সেট থাকবে। এটা কিভাবে সেট হবে আগামী ক্লাসে আপনারা যারা যুক্ত হবেন তারা প্র্যাকটিস করবেন, আমরা প্র্যাকটিস করব। আপনাদেরকে ওই যে অ্যাকশন ওয়ার্ড যেরকম দেওয়া হয়েছে এটা এইভাবে এইভাবে চেঞ্জ, তাহলে এবার এভাবে চেঞ্জটা জানার পাশাপাশি আপনি কিন্তু সেন্টেন্সের মধ্যে এটা ব্যবহার করতে হবে। যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হয়, ঠিক একই রকম ভাবে পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করতে হয় টু হ্যাভ ভার্বের পরে। আবার দেখেন আইএনজি যোগ করতে গেলে বানান ভুল হয়। এই যে টোটাল প্যাটার্ন গুলা এগুলো আমরা প্র্যাকটিস করতে 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 আমাদের ভিতরে এগুলো একটা সময় অ্যাডজাস্ট হয়ে যাবে। কি রকম? আমরা একদম 100% শিওর হব যে ইনডিফিনিট টেন্স কোনটা, কন্টিনিউয়াস কোন ফর্মে বসে, পারফেক্ট কোন ফর্মে বসে। আস্তে 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 আমরা গভীর তত্ত্বের দিকে যাব, যেটা আমাদেরকে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এরপর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে। তখন আমরা রাইটিং স্টাইল নিয়ে শুরু করব। তখন আপনারা যে রাইটিং গুলা লিখবেন আপনাদের রাইটিং গুলা নিয়ে আমরা অ্যানালাইজ করব। দেখেন এই সেন্টেন্সটা সে এইভাবে লেখার কথা ছিল কিন্তু সেইভাবে লিখছে কেন, এটা সে কিভাবে বুঝবে? কারণ আমরা এই স্ট্রাকচার গুলা কমপ্লিট করার পর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা ফর্মুলা 5টা ফর্মুলা মাথায় রাখবো। 5টা ফর্মুলা, যেমন আপনারা কি গলি ক্রিকেট খেলছেন? গলি ক্রিকেট আমরা ছোটবেলায় যারা ক্রিকেট খেলতাম আমরা কিন্তু মানে একটা নিয়ম তৈরি করে নিতাম যে এই দেয়ালে উইরা যায় লাগলে আউট, এদিক দিয়ে যদি গড়ায় যায় সাইড আর ডাইরেক্ট গেলে আউট। মানে এরকম আমরা অনেক মানে পলিসি মেক করে নিতাম যে এটা খেলার সিস্টেম। আর যদি ওই দোতলার বারান্দায় কেউ ফালাইতে পারে অন্য ডামেতে যদি বলটা লাগাইতে পারে তাহলে 100 টাকা। এরকমও ছিল আমাদের ছোটবেলায়। তো এই দোতলায় আবার বল গেলে বলাইতো না, ঠিক আছে? তো আমরা আবার তাই নিয়ে দেখলে বল বলকে ডাক দিতাম, বল 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 এরকম করতাম, কারণ বল নিলে বলায় না। এই যে কথাগুলা এগুলা কিন্তু আমাদের চাইল্ডহুড একটা মানে একটা এক্সপেরিয়েন্স। তো আমরাও এরকম কয়েকটা ফর্মুলা জেনে রাখবো, যে ফর্মুলাগুলো আমরা সারা জীবনের জন্য মাথায় রাখবো। যে এই প্যাটার্নের কোনো কথা যদি আমাকে প্রকাশ করতে হয় আমাকে ইনডিফিনিট স্ট্রাকচার ফলো করতে হবে। এই সিচুয়েশন বা এই প্যাটার্ন গুলোর কথা বলতে হলে আমাদেরকে কন্টিনিউয়াস ফরম্যাট প্রকাশ করতে হবে। এবং
এই রকমের সিচুয়েশন প্রকাশ করতে হলে আমাকে পারফেক্ট টেন্স প্রকাশ করতে হবে। তখন কি হবে, আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট থাকবে। আমরা যখন ইংরেজিতে কোনো কিছু বলবো বা লিখতে চাইবো তখন আমরা একদম 100% সেন্স মেক করতে পারবো, কারণ এটা দ্বারা আমি এটাই বুঝেছি এবং এই স্ট্রাকচার দ্বারাই এটা বোঝায়, অন্য কিছু বোঝায় না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনারা যারা বিগত 2টা ক্লাস সহ্য করছেন, ধৈর্য ধরছেন, আপনাদেরকে তো একটা পুরস্কার দিতে হবে। সেই পুরস্কারটা হচ্ছে আপনাদের আকাঙ্ক্ষার যে ক্লাসগুলো সেগুলো সামনে আসবে আগামী ক্লাস থেকে। কিভাবে? অল দিস স্ট্রাকচার ইউ হ্যাভ টু সেট ইন ইউর মাইন্ড, এন্ড দেন এই স্ট্রাকচার গুলো নিয়ে যখন আমরা প্র্যাকটিস করবো তখন আপনার ওই সেন্টেন্সের ভ্যারিয়েশনের মধ্যে অনেক ব্যাপার স্যাপার আপনার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট টাস্ক, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে এস এবং ইএস যুক্ত করতে হবে। প্র্যাকটিসের ব্যাপার আছে, প্র্যাকটিস করতে করতে আমরা এটা বুঝে যাব এবং আশা করি আপনারা সবাই এটা শিখে ফেলবেন এবং বুঝে ফেলবেন। আমার আলোচনা আজকের জন্য শেষ এবং আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই এখানে উপস্থিত ছিলেন এবং আমরা আশা করি আপনারা আগামী ক্লাসের আগেই সকল কাজ সুন্দরভাবে জমা দিবেন এন্ড আমাকে ট্যাগ করে দিবেন। এন্ড যেখানে যার যেই বিষয়গুলো প্রশ্ন থাকবে বা যে কোনো পোস্টে আমাকে ট্যাগ করলে আমার একটু চেক করতে সুবিধা হয়, দেন আমার যদি কোনো কমেন্ট করার থাকে আমি কমেন্ট করে দিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।